আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ রাকিব। রাকিব। কি করেন আপনি? আমি একজন স্টুডেন্ট। স্টুডেন্ট না? রাকিব, একদম প্রথমেই অভিজ্ঞতায় চলে যেতে চাই। প্রথম অভিজ্ঞতাটা শুনে ফেলবো। প্রথম অভিজ্ঞতাটা হচ্ছে আমার আব্বু সরকারি একটা চাকরি করে, ওইখান থেকে ওনাদেরকে বিভিন্ন জায়গায় মানে অডিট করার জন্য পাঠানো হয়। তো ওই সুবাদে আমার আব্বুর সাথে আমরা ফ্যামিলি সবাই মিলে চিটাগং গেছিলাম। আমার আব্বুর ওইখানে অডিট ছিল, ফ্যামিলি সবাই মিলে গেছিলাম ওই জায়গায়। আব্বু অডিটে যাবে, ওখানে বাসা নিছিল ওনার, মানে অফিস থেকে বাসাটা ঠিক করে দিছে। ওখানে আব্বু, আম্মু, আমি, আমার একটা ছোট বোন আর আমার একটা বড় ভাই ছিল। তো এখানে আমরা গেছি নতুন জায়গা, ওইখানে আমরা সবাই মিলে গেছি। ঠিক আছে, প্রথম দিনেই চলে গেলাম। যাওয়ার পরে এখানে সব গোছাই এসেছিলাম। তখন আব্বু সন্ধ্যার সময় বের হয়েছে, বের হয়ে আব্বুর কাজে চলে গেছে। পরে আব্বু প্রায় রাত 9টা 9:30টার দিকে আসছিল। আসার পরে আব্বু আসছে, আসা ফ্রেশ ট্রেশ হয়েছে। তখন আমরা সবাই মিলে গল্প করতেছিলাম। হঠাৎ ওই রুমটা দরজা বন্ধ ছিল। হঠাৎ কে জানি মানে দরজাটা অনেক জোর একটা ধাক্কা দিল। তো আমরা ভাবলাম কেউ হয়তো পাশে দুষ্টামি করে হয়তো ধাক্কা দিছে। তো আমরা এটা নর্মালি ভাবছিলাম যে আসলে এটা কিছুই না। পরে বেশ কিছুক্ষণ সময় আমরা গল্প করার পরে, রাতে ডিনার করার পরে সবাই শুয়ে গেছি। পরে শোয়ার পরে আরো শোয়ার কিছুক্ষণ পরে দেখলাম যে ওই দরজাটাই আরো জোরে কি জানে আইসা ধাক্কা দিল। তখন আমরা হঠাৎ মানে ঘুম থেকে, আমার একটু হালকা ঘুম ভেঙে গেছিল। তখনও আব্বা আম্মু ঘুমায় নাই, কথা বলতেছিল। পরে আমি ভাবছি যে আব্বা আম্মু তো জায়গায় ছিল, তাহলে তো কোনো সমস্যা নাই, হয়তো এমনি আমি শুনছিলাম। তো পরে আবার ঘুমিয়ে গেছিলাম। পরে তখন হয়তো অনেক রাত হয়ে গেছিল, তখন আর সময় দেখে নাই। হঠাৎ অনেক জোরে ওই দরজাটা ধাক্কা দিল কে জানি। পরে আমি লাফ দিয়ে উঠছি, চিৎকার দিয়া লাফ দিয়ে উঠছি। লাফ দুইটা বললি যে কে দরজা ধাক্কা দিল। পরে দেখি যে মানে ঘুম থেকে কেউ উঠে নাই, শুধু আমি নিজে একাই উঠছি। উঠা ওই দরজার সামনে গেলাম। দরজার সামনে যাইয়া দেখলাম যে দরজা ঠিকঠাকই আছে, কিন্তু এত জোর ধাক্কা দিল। পরে কি করলাম, তখন ভয়ও পাইতেছি, আবার ভাবতেছি যে দরজাটা খুলে দেখি কেউ আসে কিনা আশেপাশে। সন্ধ্যা দেখে এরকম হইতেছে, কেউ কি দুষ্টামি করতেছে না, আমরা নতুন আসছি এই জন্য। পরে আমি কি করছি, ওই যে বেরোলাম, দরজাটা খুললে বেরোলাম। বেরোয় আশেপাশে দেখতেছিলাম। আশেপাশে দেখার পরে দেখি যে কেউ নাই। ওই যে আমাদের সিঁড়ি রুমে লাইটটা জ্বলতেছে ঠিকঠাক করে, আলো পুরা দেখা যাইতেছে, কাউকে দেখতেছে না। পরে আমি নর্মাল ভেবেই আমি আস্তে করে শুয়ে গেলাম, যায়া রুমটা আটকায় পরে ঘুমাই গেলাম। এই শোয়ার পরে তখন আর রাত্রে আর কিছু হয় নাই। পরদিন সকালে আব্বু বেরোয় গেছে, আর আমরা বাসায় আছি, সবাই মিলে বাসায় আছি। পরে সন্ধ্যার পরে আব্বু আবার আসছিল। তো আসার পরে ওই আগের দিনের মতোই আমরা সবাই মিলে কথাবার্তা বললাম সন্ধ্যার পরে। তারপরে ডিনার করার পরে সবাই আবার শুয়ে গেছে। শোয়ার পরে হঠাৎ মানে গত যেই রাতে যে কাহিনীটা হয়েছে সেম ওই কাহিনীটা হইতেছে। কে জানি আয়সা দরজাটা ধাক্কা দেয়। এমন সময় হঠাৎ করে আয়সা কে জানি এমন জোরে দরজাটা ধাক্কা দিছে, মানে দরজাটা পুরা মানে ভাঙা যাওয়ার মতো এত জোরে ধাক্কা দিছিল। পরে আমি সেম ভাবেই লাফ দিয়ে উঠছি, উঠে দেখি যে দরজাটা খোলা। তখন আমি ভয় পেয়ে গেছি যে বাসায় সবাই ঘুমাইতেছে এত রাত্রে, তাইলে দরজা খোলা কেন, কে বাইরে গেছে। তখন আমি সবাই দেখলাম যে সবাই বাসায় আছে কিনা। তখন দেখলাম যে সবাই ঘুমাইতেছে, আমার মানে ফ্যামিলি মেম্বার যারা ছিল সবাই বাসায় ঘুমাইতেছে, কেউ নাই, কিন্তু দরজাটা খোলা। তো ভাবলাম যে সবাই শুয়ে আছে, দরজাটা খোলা কেন। তখন আমি ভয় পেয়ে গেলাম। তখন আমি আস্তে করে যাই আমার আম্মু ডাকলাম যে আম্মু উঠো, আম্মু উঠো। মানে আমার আম্মু শুনতেছে না, মানে আমি ডাকতেছি আমার আম্মু শুনতেছে না, আমার আম্মু উঠতে পারে নাই। তো পরে আমি কি করছি, একটু সাহস করে নিজেই গেছি। আমাদের সিঁড়ি রুমে লাইট জ্বলতেছে, এই জন্য সাহস করে গেছি, যাই দরজা খুলছি আস্তে করে। দরজাটা খোলার পরে অনেক জোর একটা বাতাস আসছে। বাতাস এসে কেমন জানি পুরা দরজা একটা বাড়ি দিল অনেক জোরে, অনেক শব্দ হয়েছে। তারপরে দেখতেছি আমগো বাসায় আমার আব্বু আম্মু কেউ মানে সজাগ পাইতেছে না। পরে আমি ভাবতেছি যে এত জোর বাতাস এলো, এত জোর দরজা বাড়ি খেলো, আম্মু আব্বু কেউ উঠতেছে না। পরে কি করলাম, আমি আস্তে আস্তে নিচের দিকে যাইতেছি, সিঁড়ি দিয়ে নামতে নামতে নিচের দিকে যাইতেছি, দেখতেছি যে আসলে এই জিনিসটা কি হইতেছে। পরে আস্তে আস্তে নিচে গেছি। নিচে যাওয়ার পরে কেমন জানি আমার কাছেই হঠাৎ
অনেক বেশি ঠান্ডা লাগতেছে। পরে ঠান্ডা লাগতেছে দেখা আমি কি করছি, আর মানে ঘোরাঘুরি না করে আমি আবার সিঁড়ি দিয়ে উপরে উপরে উঠে চলে আসছি। আসার পরে আইসা দেখি যে আমার আব্বু সজাগ হয়ে রয়েছে। তো আমার আব্বুরে দেখলাম সজাগ হয়ে রয়েছে। আমি আব্বুরে ডাকতেছি যে আব্বু তুমি ঘুম থেকে উঠলা কখন, আর এত জোরে যে দরজা মানে ধাক্কা খাইলো তুমি কি শুনতে পাও নাই? আমার আব্বু আমার সাথে কথা বলতেছে না, উনি নিজে চুপ করে চোখ খুলে রাখছে। তো আমি কয়েকবার এটা জিজ্ঞেস করার পরে আমার আব্বু কথা বলতেছে না। তো আমি কাছে যাই আমার আব্বুরে ধাক্কা দিলাম, মানে হাতে নাড়া দিলাম যে আব্বু তো কথা বলতেছে না কেন? না, আর আব্বু উইঠা আমার একটা থাপ্পড় দিছে। থাপ্পড় সাথে সাথে আমার আম্মু লাফ দিয়ে উঠছে, এত জোরে থাপ্পড়টা দিছে। আম্মু ওইটা দেখতেছে যে আমি থাপ্পড়ের সাথে নিচে পড়ে গেছি। আম্মু ওইটা দেখতেছে যে আব্বু দাঁড়ায় আছে আমার পাশে, মানে আমার থাপ্পড় দেওয়ার পর আমি নিচে পড়ে গেছি। আম্মু ওইটাই কয় যে রাকিব তোর কি হয়েছে? আমি তো নিচে পড়ে আছি, আব্বু আমারে মারতেছে কেন? তখন আমার আম্মু ভয় পেয়ে গেছে যে তুমি এটা কি করতেছ। তখন আমার আম্মুর গলা চাইপা ধরছে, আমার আব্বু গলা চাইপা ধরছে। তখন আমার ভাই আর আমার বোন তখনও ঘুমাইতেছে, হেরা উঠে না। পরে কি করলো, আম্মুর গলা চাপ দিয়ে ধরছে, আমি পড়ে রয়েছি নিচে। আমি লাফ দিয়ে উঠছি, লাফ দিয়ে উঠা আব্বুরে মানে অনেক চেষ্টা করতেছি, আম্মুর গলা ছাড়তেছে না, গলা ধরে রাখছে অনেক শক্ত করে। আম্মু অনেক কষ্ট পাইতেছে। পরে আমি বললাম যে আব্বু এটা। পরে আমি আমার বড় ভাইরে ডাক দিতেছি যে ভাইয়া উড়ো, যে আব্বু এটা কি করতেছে, আম্মুর তো মাইরা লিতেছে। আমার ভাইয়া কিছুক্ষণ ডাকার পরে আমার ভাই উঠছে, ওইটা আমার ভাইয়াও আইসা আব্বুর সরাইতেছে, আব্বু সরতেছে না। পরে চিল্লা পাল্লা লাগাই দিছি আমরা রুমের ভিতরে। পরে অনেক সময় পরে অনেকক্ষণ পরে পাশে বাসায় এক কাকা থাকতো পাশে, তো উনি দরজা খুলে আসছে। উনি এসে দেখে যে অবস্থা, চিল্লা পাল্লা করতেছে আমরা, আব্বু ছাড়তেছে না আমার আম্মুরে, পুরো ধরে রাখছে, গলা চাইপে ধরে রাখছে, অনেক কষ্ট পাইতেছে আম্মু। তো পরে কি করছে, হে কাকা কয় যে হ্যাঁ কি হয়েছে, হ্যাঁ হয়তো মাথা ব্যথা মনে হয় সমস্যা হইতে পারে, এই জন্য হয়তো এরকম করতেছে। তো পরে আমার ভাই কই দিয়েছে যে এত সন্ধ্যায় ভালোই আসতেছে যাইতেছে, অফিসে যাইতেছে, এমন তো হওয়ার কথা না, হঠাৎ আজকে রাত্রে ওইটা এরকম হইতেছে কেন? মুরব্বী কাকাটা হঠাৎ বলে উঠলো যে হয়তো অনেক সন্ধ্যার সময় আসে তো, আর এই জায়গাটা একটু আপনার ওই যে গাছ জঙ্গলের মতোই, পাহাড়টার আশেপাশে অনেক ঝোপঝাড়ের ভিতরে, তো হয়তো ওনারে মানে আলগা টাইপের মানে ভৌতিক কোনো কিছু আসর করছে। এটা করার পরে আমরা সবাই ভয় পেয়ে গেছি যে এখন এখানে আমরা মানে ভূত টুত এগুলা ইয়ে করার জন্য মানুষ কই পাই, মানে কাউরে যারা এগুলা মানে ইয়ে করে হে করে কই পাই, কোথায় পাই? তো এটা ভাবতে ভাবতে হে করলো যে আশেপাশে আছে একজন, আছে একটা মসজিদ আছে, মসজিদের ইমাম আছে, ওনার ফোন দিলে উনি হয়তো আসতে পারে। তখন অনেক রাত, তখন ওই মসজিদের হুজুরে তারপর ফোন দিছে, তো আর কোনো মানে উপায় নাই, ওনার কয়েকবার ফোন দিয়েছেন, ফোন ধরতেছে না। পরে বেশ কিছুক্ষণ পর অনেকটা প্রায় 3টা সাড়ে 3টা বাজে গেছে, তখন হুজুরে ফোন ধরছিল। ফোন ধরে হুজুরে আমরা বলতেছি যে এরকম এরকম আপনি আসলে অনেক বড় সমস্যা হয়ে যেতেছে। এর মধ্যে আমার আব্বুরে আবার কি করছে, আমরা সবাই মিলে ধরে রাখছিলাম, এদিকে ওই কাকার মাধ্যমে হেরে সরাই আমার আম্মুর অবস্থা খুব খারাপ, আম্মু শুয়ে রয়েছে পাশে, আমার বোনে কাঁদতেছে আম্মু সহ। পরে আব্বুর অনেক কষ্ট করে আটকা রাখছে। পরে হুজুরে কইতেছে যে আপনি তাড়াতাড়ি আসেন, হুজুর বলতেছে যে আমি নামাজ পড়ে আসি। তো পরে আমরা বললাম যে আপনি ফজর নামাজ এন দেরি আছে, আপনি তাড়াতাড়ি আসেন, না আসলে মানে হয়তো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, আপনি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসেন। পরে হুজুর অনেক রিকোয়েস্ট করার পরে হুজুর বলতেছে যে আচ্ছা ঠিক আছে আসতেছি, একটু সময় লাগবে। তো হুজুরে প্রায় 20-15 মিনিট পরে হুজুর আসছে। হুজুর আইসা দেখলো যে আমার আব্বুর অবস্থা মানে চোখ টোক সব কেমন জানি কালো হয়ে গেছে চোখের নিচে। তারপরে শুধু আমার আম্মুর দিকে যাইতেছে দৌড়ায় দৌড়ায়, আর ওই মুরব্বীটা অনেক শক্ত করে ধরে রাখছে আমার আব্বুরও। আর কেমন জানি লাগতেছে আমার আব্বু খুব মানে ব্যথা পাইতেছে এরকম। তো হুজুর আইসা হুজুর কি করলো, হুজুরে ওই মুরব্বীরে কইলো যে আচ্ছা ঠিক আছে আপনি ওনার শক্ত মতো ধরেন। ধরার পরে আমারে বললো যে তোমাদের ঘরে কোনো ম্যাচ টাইপের মানে আগুন টাগুন জ্বালার মতো কিছু আছে নাকি? তা আমরা বললাম যে ম্যাচ এগুলো তো আমরা নতুন আসছি, এখানে কিছু নাই। তো ওই যে পাশে মুরব্বী ছিল সে বললো যে আমার বাসায় আছে, আমি আইনা দিতেছি। পরে উনি কি করলো, একটা ম্যাচ নিয়ে আইলো। পরে কইলো যে আগুন ধরানোর জন্য ইয়া লাগবে, তো মোমবাতি বা আগুন ধরানোর মতো এরকম কিছু আছে নাকি? পরে হে কইলো যে হ্যাঁ আমার বাসায় আছে। তো উনি তাড়াতাড়ি করে আইনা দিল। পরে মোমবাতির মধ্যে আগুন ধরাইছিল, হুজুরে আগুন ধরায়া
আমার আব্বুর সামনে রাখছিল এই আগুন রেখা হুজুরে কি জানি মানে কোরআন তালাওয়াত করা শুরু করছে। তারপরে তখন দেখতেছি আমার আম্মুর দিকে যেভাবে মুভমেন্ট নিয়ে যাইতেছিল, তখন আস্তে আস্তে কেমন জানি আমার আব্বু একটু নর্মাল হইতেছে, আর হুজুরে অনর্গল আপনার কোরআন তেলাওয়াত করেই যাইতেছে। এক পর্যায়ে আমার আব্বু বসা থেকে হঠাৎ উড়ে গেছে, উড়ে হুজুরের গলায় চাপ দিয়ে ধরছে যে তুই এনে আইলি কেন, তুই এখানে কেন আসছস, তোর ডাকছে কে এখানে? তো হুজুরে বললো যে তুই একজন মানুষের ক্ষতি করবি আর আমি এখানে আসবো না, এটা কিভাবে হবে? পরে বললো আমি কারো কোনো ক্ষতি করতেছি না, আমি আমার কাজ করতেছি, তুই এখান থেকে ভালো ভালো চলে যা। পরে হুজুরে বললো যে তুই কারো ক্ষতি করস না, হেরে দইরা তারপরে হের ছেলে তারপরে হের সন্তান সবারই তুই মারতেছস, তারপরে হের ওয়াইফরে মারা লাবি, কেন তুই মারবি? পরে হে বললো আমি হের ওয়াইফরে মারালাম। কয় যে কেন তুই হের ওয়াইফরে মারবি? কয় সেটা আমার ব্যাপার, তুই এখান থেকে চলে যা, তাইলে তোরও মারা ফেলাম। তখন হুজুরে কি করলো, ওই বুড়া চাচারে বললো যে আপনার বাসায় যদি ওই শুকনা মরিচ টরিচ থাকে ওইগুলা নিয়ে আসেন, আর সরিষার তেল আছে সরিষার তেল নিয়ে আসবেন। পরে হুজুরে কি করলো, এটা বলার পরে ওই মুরব্বী চাচা গেল, যাইয়া ওনার বাসা থেকে উনি কয়েকটা ফোড়া মরিচ আর সরিষার তেল ছিল আমার বাসাতে, তো ওইগুলো দিল হুজুরের হাতে। হুজুরের হাতে দেওয়ার পরে হুজুর কি করলো, ওইগুলা নিল, নেওয়ার পরে মোমবাতির উপরে আপনার মরিচটা ধরছিল, মরিচটা পড়া যাওয়ার পরে সরিষার তেল দিয়া কি জানি দোয়া টোয়া পড়লো, পড়ার পরে আমার আব্বুর মাথায় দিয়ে দিল। আব্বুর মাথায় দেওয়ার সাথে সাথে হ্যাঁ আবার বসে গেছে, বসে যেয়ে বলতেছে, হুজুরে বলতেছে যে তুই যদি ভালো চাস তাহলে তুই চলে যা, এখানে আর আমার কোনো ক্ষতি করতে আসিস না, তাইলে আমি কিন্তু তোরে মেরে ফেলবো। তখন হুজুর কয় তুই আমার কি মারবি, আমি তোরে ধ্বংস করে এলাম, তুই দেখ। পরে হ্যাঁ কই যে তুই আমার কিছুই করতে পারবি না, আমি তোরা মারালাম, তুই ভালো ভালো চলে যা। পরে এগুলো দেখা আমার বোন আমার আম্মুর দ্বারা বসে বসে কাঁদতেছে, অনেক জোরে জোরে কাঁদতেছে ছোট মানুষ। এর মধ্যেই আবার নিচ থেকে কয়েকজন মানুষ চলে আসছে, প্রায় সকাল হয়ে আইতেছে এমন সময় কয়েকজন মানুষজন প্রায় বাসায় আইসা সবাই জড়ো হইতেছে। পরে হুজুরে কি করলো, আরো কিছু দোয়া টোয়া পইরা মরিচটা ভাঙা আমার আব্বুর নাকের সামনে ধরলো। নাকের সামনে ধরার সাথে সাথেই আমার আব্বু মানে আমাদের এই ফ্লোরে শুয়ে গেছে, শুয়ে মানে চিটকাচিটকি করতেছে যে হের যেন কেমন জানি কি হয়ে যাইতেছে, এমন অবস্থা হয়ে যাইতেছে। পরে কি করলো, হুজুরে কয় যে তুই ভালো ভালোই বলবি তুই কেন এই কাজগুলো করলি? তো বলতেছে যে হ্যাঁ হুজুর হুজুর আমার ছাইড়া দেন, আমি আর এখানে থাকবো না, আমি চলে যাবো, আমার ছাইড়া দেন। কয় তুই তাকে এই ঘড়িটা করলি কেন, সারা রাত ঘুমাইতেছ না, ছেলের মায়ের এত জোর মারলি কেন, আর হের ওয়াইফরে এই অবস্থা করলি কেন? কয় আমি কি করবো, আমি সন্ধ্যায় হে সব বাসায় আসি, বাসায় আসার পরে হের ওয়াইফে আইসা আমার সাথে বইসা আমার লগে উল্টাপাল্টা কথা বলে, হের ওয়াইফে ঝগড়া করে, শুধু ইয়ে করে, এগুলো আমার সহ্য হয় না। হে একটা এত ভালো মানুষ, এত সুন্দর মানুষ, হের সাথে এগুলো আমার সহ্য হয় না, এর লেগে আমি হেরে মারে ফেলাম। কয় হের হাজব্যান্ড, হের ঝগড়া করবো যাই করবো হের ইচ্ছা, তুই মারবি কেন? কয় হের হাজব্যান্ড হয়েছে তো কি হয়েছে, আমি এখন হের সাথে থাকতেছি, হের সাথে যেই খারাপ কিছু করবে আমি তারা মারা ফেলাম। কয় বলতেছে যে তাইলে তুই হের সাথে থাকবি কেন, হেই তোর কি হয়? কয় হেরে আমি আমার ভালো লাগছে এই জন্য আমি হের সাথে থাকবো। তো বলতেছে যে তুই মানুষ, সে সাথে তুই জিন ভূত হয়ে থাকবি কিভাবে? কয় হেরে আমার ভালো লাগছে, আমার যেভাবে থাকতে ইচ্ছে মন চায় আমি সেভাবে থাকবো, আপনার এত কোনো কৈফিয়ত জানার দরকার নাই। তো হুজুর বলতেছে যে আচ্ছা ঠিক আছে, যাই হয়েছে হয়েছে, তুই ভালোই চলে যা, আমি তোর কোনো ক্ষতি করবো না। হ্যাঁ বলতেছে ঠিক আছে আমি চলে যাবো, তবে আমি হেরে লইয়া যাবো, আর হেগো কোনো ক্ষতি করবো না। তো বলতেছে হের হাজবেন্ডে তুই লইয়া যাবি, আর হে সন্তান টন্তান হেগোরে কে দেখবো, তুই হেরে লয়ে গেলে? কই ওইটা আমি কোনো জানি টানি না, হেগোটা হেরা বুঝবে। তো পরে কি করলো, হুজুর বললো যে এখন ভালোই বলতেছি শুনতেছ না, এটা বললা হুজুরে কি জানি আরো দোয়া পড়লো, পড়ার পরে আবার কি করলো, কিছু সরিষার তেল আমার আব্বুর মাথায় দিয়ে দিছে। এন্ড প্রায় সকাল হয়েছে, তেল দিয়ে দেওয়ার পরে আব্বু কথা বলে না, চুপ হয়ে গেছে। চুপ হয়ে যাওয়ার সাথে সাথে হুজুর কি করলো, হুজুরে বললো যে এই মুস্তাক বলে গ্রাম্য ভাষায়, ওই আঙ্কেলে বললো যে আশেপাশে যদি মুস্তাক বা এরকম কোনো ইয়া থাকে তাহলে ওইগুলো নিয়ে আসেন, তাড়াতাড়ি নিয়ে আসেন। পরে আঙ্কেলে বেরিয়ে গেছে, তাড়াহুড়া করে চলে গেছে। বেশি কিছুক্ষণ পর
হুজুরে অনেক কথাবার্তা জিগাইলো, এর মধ্যে হে কোনো কথা বলে না। পরে আপনার ওই আঙ্কেল আসলো, ওই মোস্তাক নিয়ে আসলো। আসার পরে হুজুর বললো যে তুই ভালো ভালো যাবি নাকি তোরে আমি তাড়ামো। পরে এই এন কথা হইতেছে যে আমি যাব না, আমি হেরে ধরবো, এই একটা কথা বলছে বেশ কিছুক্ষণ পরে। পরে হে বললো যে আচ্ছা ঠিক আছে, তোর কিভাবে তাড়াতো এটা আমি খুব ভালো করে জানি। এটা বললে হুজুরে ওই মোস্তাকটা হাতে নিছে, হাতে নিয়া ফাঁসে এর পাশে আমার আব্বুর গায়ে কোনো মানে আঘাত করে নাই, এর পাশে বৈশাই এই ফ্লোরে 4-5টা বাড়ি দিল। বাড়ি ফ্লোরে দিতেছিল, কিন্তু কেমন জানি মনে হইতেছে আমার আব্বুর গায়ে মারতেছে, কিন্তু মানে এটা তো আমি চোখের সামনে দেখতেছি আমার আব্বুর গায়ে কোনো আঘাত করতেছে না, হুজুরে পাশেই মারতেছে। কিছুক্ষণ এমন করার পরে আমার আব্বুর অবস্থা পুরো কাইল হয়ে গেছে, কিন্তু আমার আব্বুর কোনো আঘাতে করে নাই, পাশে মারতেছিল আর আব্বু কেমন জানি কাইল হয়ে যেতেছে। পরে বেশ কিছুক্ষণ ইয়ে করার পরে হুজুরে করার পরে হে বলতেছে আচ্ছা ঠিক আছে আমি হেরে ছাইরা চলে যাবো, আমার আর মায়ের না, মানে আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন। তো পরে হুজুরে কইলো যে তোর ভুল হয়েছে, তুই হেরে দৌড়ছস, ভালো ভালো চলে যাবি, হেরা তো ক্ষতি করলি কেন তুই? কয় ঠিক আছে আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনো ক্ষতি করবো না, হেরি থাকবে, আমি চলে যাবো। পরে কয় না তুই চলে গেলে হইব না, তোর আজকে আমি বন্দি করবো। তো হুজুরে কি জানি বোতল একটা আনলো, বোতল একটা লইয়া বললো যে হেরে নাকি বোতলের ভিতরে ঢুকাবে। তো পরে কি দুরুদ ফইরা কিছুক্ষণ দুরুদ ফরার পরে এই বোতলের মুখটা খুললো, খোলার পরে এরপর কিছুক্ষণ পরে দুরুদ ফইরা বোতলের মুখটা আটকাই দিয়েছে। আটকাই দেওয়ার পরে দিয়ে আমার আব্বু অজ্ঞান হয়ে পড়ে গেছে পাশে। অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার সাথে সাথে আমার বড় ভাই আবার দৌড়ছে সাথে সাথে, দইরা ফেলাইছে আমার আব্বুরা, আর আব্বার আব্বু ফ্লোরে পড়ে নাই আর। তো পরে হে কই হঠাৎ বেলে উঠলো যে হের মানে যে দিনটা এটা আমি বোতলের ভিতরে ঢুকাই ফেলছি, এর আর কোনো সমস্যা নাই, এটার বন্দি করে ফেলেছি। তো পরে আমার আব্বুর অবস্থা তো পুরো খারাপ হয়ে গেছে, পরে অনেক টিয়া কইরা আমরা আব্বু সুস্থ হয়েছে। পরে আর ওইখানে আমরা বেশ কিছুদিন ওই দিনে আমরা ওইখান থেকে চলে আসছি। এই ছিল আমার প্রথম ভৌতিক অভিজ্ঞতাটা, একবার নিজের চোখে দেখা এটা। অনেক অনেক ধন্যবাদ রাকিব। শুনছিলাম রাকিবের প্রথম অভিজ্ঞতা, কেমন লাগলো রাকিবের কাছে যাব। রাকিবের দ্বিতীয় ঘটনাটা শুনে ফেলি এবার। আমার দ্বিতীয় ঘটনা হচ্ছে, এটা হচ্ছে আমার গ্রামের ঘটনা। তখন বেশ ছোটই ছিলাম, তখন ক্লাস 7-এ পড়ি। তখন নিয়মিত করেই বাসায় আসা যাওয়া হতো। আমার বাসা থেকে আমার স্কুলটা একটু দূরেই ছিল, তো আসা যাওয়ার মধ্যে থাকতাম। তো কি হয়েছে, একদিন আমরা স্কুল শেষ হয়েছে, 4টার দিকে স্কুল শেষ হয়েছে, পরে আমরা ফুটবল খেলবো এরকম একটা ব্যবস্থা করছিলাম, যে নিজেরা ফ্রেন্ডলি একটা ফুটবল ম্যাচ খেলবো। তো ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ খেলবো এই পরিকল্পনা করে আমরা খেলার জন্য সব প্রিপারেশন নিছি। স্কুল ছুটি হওয়ার পরে প্রায় 4টার পরে প্রস্তুত হয়েছি, পরে আমরা ফুটবল খেলবো। খেলা স্টার্ট হয়েছে, প্রায় 1-1.5 ঘন্টা আমরা ফ্রেন্ডলি ফুটবল খেললাম। খেলার পরে প্রায় ওই সময় 5টা 5:30 বেজে গেছিল। 5টা 5:30 বেজে গেছিল। ওই সময় আবার ছিল আপনার শীতের সময়, তখন আবার আপনার 5টা 5:30 দিকে প্রায় সন্ধ্যা হয়ে যায়, এরকম একটা ভাব হয়ে যেত। তো ওই সময় প্রায় সন্ধ্যা হয়ে গেছিল, আমরা কাদা ছিল বা ফুটবল খেলছি, অনেক ক্লান্ত হয়েছি। পাশে আপনার খাল ছিল, ওইখানে আমরা সবাই মিলে গোসল কইরা পরে সন্ধ্যা হয়ে গেছে, পরে সবাই বাসায় যাওয়ার জন্য সবাই বের হয়ে গেছি। তো আমাদের বাসাটা একটু বেশ দূরেই ছিল, আমার স্কুল থেকে সাইকেল দিয়ে যেতে প্রায় 20 মিনিট 1/2 ঘন্টার মতো লাগতো। তো পরে কি করছি, আমি আর আমার কয়েকটা ফ্রেন্ড ছিল আমাদের এদিকের এলাকার, আমরা সবাই মিলে তাড়াহুড়ো করে, সন্ধ্যা হয়ে গেছে যেহেতু, তাড়াহুড়া করে সবাই বাসায় যাওয়ার জন্য সবাই যার যার মতো করে চলে যাচ্ছি আর কি। তারপরে সন্ধ্যায় আমি বাসায় আসলাম। বাসায় আসার পরে সন্ধ্যায় আমি বাসায় এসে আমার ড্রেস সব চেঞ্জ করলাম। চেঞ্জ করার পরে আম্মু আসলো, তারপরে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে পড়াশোনা শেষ করলাম। তখন রাত 10টা কিংবা 10:30 বাজে। হঠাৎ আমি আমার আম্মুর ডাক দিলাম যে আম্মু আমি একটু বাইরে যাব। তখন আমার আম্মু এসে আমার বলতেছে যে তুই বাইরে যাবি কেন? তো বলতেছে আমার একটু বাইরে যেতে মন চাইতেছে, চলো। এরপরে আমি আমার আম্মুকে নিয়ে বের হয়ে গেলাম। এরপরে যে ঘটনাগুলো হয়েছে, ওই ঘটনাগুলো আসলে আমি সেন্সিবল ছিলাম না। পরে আমার আম্মুর কাছ থেকে শুনছি আর কি, যে আমি নাকি আমার আম্মুকে নিয়ে বের হয়ে গেছি। বের হয়ে যায় আমাদের পাশে অনেক একটা খোলা মাঠ ছিল, এখানে
আগে অনেক আগে মানুষজন থাকতো আর কি, অনেক অনেক আগে এরকম একটা খোলা মাঠ ছিল ওই জায়গায়। এখন অনেক কবর টবর আছে কিন্তু কোনো মানুষজন থাকে না। পরে আমার আম্মু বলতেছে যে তুই আমার নিয়ে গেছিলি, পরে আমি নাকি নিয়ে গেছিলাম। নিয়ে যাওয়ার পর আমি ওই জায়গায় নিয়ে আমার আম্মু সহ একটা কবরস্থানের সামনে নাকি বসে আছি রাত্রে, প্রায় ওই সময় 10:30 11টা বাজে গেছে। আমার আম্মু নিয়ে আসছি, আর আম্মু আমারে নাকি অনেক চেষ্টা করতেছে আনার জন্য, আমি নাকি আসতেছি না। মানে আমি বলতেছি যে আমি এখানে থাকবো, আমার ঘর এই জায়গায়, আমার বাসা এই জায়গায়, আমি এখানে থাকবো, আমি অন্য জায়গায় কেন যাব। পরে আমার আম্মু অনেক টানা হেঁচড়া করলো আমাকে নিয়ে আসার জন্য, আমাকে কোনোভাবেই টানা হেঁচড়া করে নিয়ে আসতে পারে নাই। পরে আমার আম্মু কি করলো, এত রাত হয়ে গেছে, আমার আম্মু ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে কি করলো, তখন তাড়াতাড়ি কইরা আমাদের বাসায় আসলো। বাসায় এসে আব্বুরে ডাকলো। তখন আমার ভাই আবার মানে বাসাতে ছিল না, ভাই আবার হোস্টেলে থাকতো। পরে কি করলো, বাসায় এসে আব্বুরে ডাকলো, আব্বু গেছে, আব্বু তাড়াহুড়া করে গেছে। আব্বু ভাবছে যে আমি মানে নিজে থেকেই রাগ করে বা এরকম কিছু করে বাসায় আসতেছি না। আব্বু গেছে তাড়াহুড়া করে, আব্বু যায় আমারে মানে অনেক টানা হেঁচড়া করে আমারে মানে মারার মতো অবস্থা কইরা নিয়ে আসতে চাইতেছে, কিন্তু আমি তাও নাকি আসতেছি না। তো পরে এরকম দেখা আমার আম্মুর সাথে সাথে আমার আব্বু ভয় পেয়ে গেছিল। পরে কি হয়েছে, অনেক টাইম আমার আব্বু আর আম্মু নিজেরাই ট্রাই করিয়া দেখতেছে, আমাকে নিয়ে আসতে পারতেছে না। আমি নাকি বলতেছি যে এই কবরস্থানে আমি থাকি, আমি এখান থেকে কোথায় যাব, আমি এখান থেকে অন্য কোথাও যাব না। পরে এরকম হইতে হইতে অনেক রাত হয়ে যেতেছে, 12:30 1টা এরকম হয়ে যেতেছে। পরে আব্বু আর ইয়ানা ভাইয়া পাশে আমার চাচা যেটারা থাকতো তাদের বাসায় গেল। আমার একটা বড় চাচাতো ভাই ছিল, হেরে ডাক দিয়ে আনছে। হে একটু একটু অনেক বড়, মানে একটু সিনিয়র টাইপের। তো হে আসলো আমার সাথে, আমার ছোট চাচাও আসলো। আইসা দেখতেছে যে আমি এখানে বসে রয়েছি, মানে কবরস্থানের পাশে অনেক পুরানো একটা দেওয়াল আছে, দেওয়ালের পাশে আমি বসে রয়েছি। বৈশা আমি নাকি কি জানি বলতেছি যে আমার বাসায় আমি থাকবো, এসব মানুষ আমাকে কেন ইয়ে করে, ক্ষতি করে, হেরা কেন আমার কাছে আসে, আমি এখানে আমার বাসায় থাকবো, আমার সমস্যা কি, তাদের সমস্যা কি। পরে এইসব আমার চাচা সহ আইসা যখন হেরাও দেখছে, তখন সবাই ভয় পেয়ে গেছে যে ও তো মানে একটা ছোট বাচ্চা, হে সন্ধ্যায় আসলো, ছোট ছেলে সন্ধ্যায় আসলো, আসার পর এখন হঠাৎ হের কি হইলো, এত রাত্রে হে এই জায়গায় হের বাসা, হে থাকবে এই জায়গায়, তাও আবার কবরস্থানে, যেখানে অনেক আগে মানুষজন থাকতো তাদেরকেই হয়তো কবর টবর দিছিল ওই জায়গায়, অনেক পুরানো পুরানো কবর আছে ওই জায়গায়। তোমার হেরে এইসব দেখা হেরা কি করলো, তা হয়ে করে যে অনেক আশেপাশে অনেকজন মানুষজন আনলো, আইনা আমাকে নাকি অনেক চেষ্টা করতেছে আমার বাসায় নেবে। তো পরে নাকি আমার অনেক চেষ্টা করে আমারে মানে আমাদের বাসায় নিয়ে গেছে। বাসায় নেওয়ার পরে আমি তো কোনোভাবেই নাকি থাকতেছি না, আমি বলতেছি আমি আমার বাসায় যাব, আমি এখানে থাকবো না, আমার বাসায় দিয়ে আসেন। পরে এক পর্যায়ে আমার ওইখানে অনেক জোর টোর করে আমার চাচা চাচা আরো কয়েকজন মানুষজন আইসে আমার জোর করে ঘরে রেখে গেছে। ঘরে রেখে যাওয়ার পরে আমি আবার কি করছি, আমি নাকি আবার এই রাত্রেই সবাই যখন ঘুমিয়ে গেছে তখন নাকি আমি মানে দরজা খুইলা আমি আবার কবরস্থানে চলে আসছি। তো এটা হঠাৎ আমার আম্মু যখন ঘুম ভেঙে দেখলো যে আমি আমার আম্মুর পাশের রুমে নাই, তো আমার আম্মু কি করলো, আবার ভাবলো যে ও হঠাৎ চলে গেছে কোথায়, তখন স্বাভাবিকভাবেই চিন্তা করলো যে হয়তো ওই জায়গায় চলে গেছে। আমার আম্মু আবার কি করলো, চিল্লা পাল্লা ফালাই দিল, হ্যাঁ ভয় পেয়ে গেছে, অনেক বেশি ভয় পেয়ে গেছে। পরে আব্বুরে লইয়া আবার আমার চাচা করে ডাকলো, ডাকে উড়াইয়া বললো যে হের কি হয়েছে, হেরে এত বুঝাই টুজাই নিয়ে আইলেন, এখন তো আবার হঠাৎ হেই দিই ঘরেই নাই, এখন তো ঘরে নেন কই খুঁজমু। পরে আমার চাচা কি করলো, তাহলে করে যে হে ঘরে নাই, তাইলে যেহেতু ওই জায়গার কথা বলছে তাইলে হয়তো ওই জায়গায় যাইতে পারে। পরে কি করছে, এরা সবাই মিলা তাড়াহুড়া করে ওই জায়গায় গেছে। দেখতেছে আমি নাকি ওই জায়গায় মানে বসে রয়েছি, ওই কবরস্থানের দেয়ালের পাশেই বসে রয়েছি। বসে আমি কাঁদতেছি যে আমার বাসা থেকে আমারে জোর করে অন্য জায়গায় নিয়ে যেতেছে, আমি তাদের কি ক্ষতি করলাম। এই অবস্থা দেখা এই প্রায় মধ্যরাত, তখন এই অবস্থা দেখা এরা সবাই ভয় পেয়ে গেছে। তো কি করছে, ভয় পেয়া এরা তাড়াহুড়া করে ইয়ারে ডাক দিছে, একটা ডাক্তারে ফোন দিছে। ভাবছে যে আমি ফুটবল খেলছি, হয়তো মাথা টাতায় হয়তো ব্যাটারটা তো পাইছি, বন্ধু বান্ধবের সাথে খেলছিলাম, এটা ভাইবা হেরা ডাক্তারের ফোন দিছে যে একটু তাড়াতাড়ি কি হয়েছে, হে কবরস্থানের দিকে চলে আসতেছে কেন, এর কি কোনো সমস্যা টমস্যা হয়েছে। পরে পাশে এক ডাক্তার ছিল আমাদের মানে গ্রামেরই ডাক্তার। পরে কি করছে, উনি আসছে তাড়াহুড়া করে আইসা আমার নাকি অনেক দেখাশোনা করার পরে বললো যে ওর তো কোনো মানে সমস্যাই নাই, ওর তো ঠিকঠাক আছে। তো পরে নাকি আর আম্মু মানে অনেক ইয়ে হয়ে গেছে ওই ডাক্তার সাথে, যে সমস্যা যদি না হয় তাহলে হে না সে এরকম করতেছে কেন, ভালো করে দেখেন আপনি। পরে ডাক্তার আমার দেখতেছে এমন অবস্থায়, আমি নাকি হঠাৎ
বসা থেকে ওই ডাক্তারের একটা লাথি মারছি। লাথি মেরে বললাম যে আমার কি দেখতে এসোস, আমি তো সুস্থ আছি, আমার কি দেখোস তুই, এখান থেকে চলে যা, তোরা ভালোই ভালো চলে যা, তাইলে অনেক খারাপ হবে। এটা বলার পরে সবাই এখন অবাক হয়ে গেছে হঠাৎ করে, যে হে এতক্ষণ নর্মালি মানে বলতেছে যে হে থাকবে থাকবে, হঠাৎ এমন হয়ে গেল কেন। আর আমি নাকি ডাক্তারের লাথি মারার সাথে সাথে উনি নাকি অনেক বেশি ব্যথা পাইছে, পুরা পড়ে গেছে। পরে কি করলো, সবাই মিল্লা ডাক্তারের উঠাইলো, উঠাইয়া ডাক্তার আবার আম্মুর সাথে আবার রাগারাগি শুরু করছে যে ছেলের কি হয়েছে না কি হয়েছে, আমার আইনা আবার উল্টা আমারে এসব মানে করাইতেছেন। এসব না করাই বুটটুর তাড়ায় যারা হে করে ফোন দেন, হুজুর টুজুর করে ফোন দেন, এটা বলছে। আর তখন আমার চাচা বললে যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যেহেতু কবরস্থান, মানে এত রাত্রে কবরস্থান দিকে আসতো কেন, মাথা খারাপ হোক আর যাই হোক, তাহলে তো অন্যদিকে যেত, ঘুরপাক দিয়ে এই কবরস্থানে কেন। পরে আমার চাচা কি করছে, আর মানে ইয়ে না কইরা আমার আম্মুরে বলতেছে যে ঠিক আছে ডাক্তার আর কিছু বললেন না, ও চলে যাক। পরে ডাক্তার কি করছে, ডাক্তারে বলছে যে ঠিক আছে আপনি চলে যান। তো ডাক্তার অনেক রাগ কইরা ডাক্তারে চলে গেছে। পরে আব্বু আমাদের পাশে এক হুজুর ছিল, হুজুরে ফোন দিছে যে হুজুর এরকম এরকম আপনি আসেন। তো হুজুর আমাদের মসজিদের হুজুর মসজিদে থাকতো, তো হুজুর পাশেই ছিল। ওই হুজুরে বেশি দেরি না কইরা হুজুর চলে আসছে। হুজুর আইসা দেখতেছে যে আমি নাকি এখন বলতেছি, এখন আমার মানে আমার কাউকে ছুঁইতে দিতেছি না, সবাই বলতেছে সবাই দূরে যান, দূরে থাকেন, কেউ আসবেন না, দৌড়লে খুব খারাপ হয়ে যাবে, এরকম বলতেছে। পরে হুজুর আসলো, হুজুর আইসা আরো বলতেছে যে তুমি এখানে কি করো। তো আমি বললাম যে আমার বাসায় আমি থাকবো, এখানে আমি কি করবো। পরে হুজুর বললো যে আচ্ছা ঠিক আছে, তোমার বাসায় তুমি থাকো, আমাদের কোনো সমস্যা নেই। এটা বলার পরে হুজুর নাকি আমার চাচা আম্মু আব্বুরে বললো যে আপনারা একটু দূরে যায় সরে বসেন, আর আম্মুরে মানে ভালো করে, আম্মু আর আমার একটা চাচি ছিল, ওনারা বললো যে আপনার মহিলা মানুষ, আপনারা এইদিকে থাকেন না, আপনারা প্রয়োজনে মানে কবরস্থানের এই দিক থেকে আপনারা একটু দূরে যায় দাঁড়ায় দেখেন, আপনারা এখানে আসেন না। ওরা আমার চাচা ছিল, আমার আব্বু ছিল, আমার চাচা তো ভাই ছিল, বড় একটা ভাই ছিল, হেরা ছিল, আর হুজুর ছিল। তো হুজুরে আমার নাকি হাত ধরছিল, হাত ধইরা আমার নারে জিজ্ঞেস করতেছে যে তোমার নাম কি। তো আমি নাকি বলতেছি যে আমার নাম হচ্ছে রফিক। এটা শুই না আমার চাচা আর আমার আব্বু পুরা অবাক হয়ে গেছে, হেরা নাকি অবাক হয়ে গেছে। হেরা বলতেছে যে ওর নাম রফিক হয় কিভাবে, ও নিজের নাম ভুল বলতেছে কেন। পরে হুজুরে নাকি ওনাদেরকে বললো যে ঠিক আছে ওর সমস্যা নাই, আপনারা চুপ থাকেন, আপনারা কিছু বলার দরকার না, আপনারা দেখেন। পরে হুজুরে জিজ্ঞেস করলো যে তোর নাম রফিক। তো হ্যাঁ বললো যে হ্যাঁ রফিক। তোর বাসা কোন জায়গায়? কয় এই কবরস্থান আমার বাসা। কয় ঠিক আছে, তুই হেরে ধরলি কেন? কয় যে হেরে ধরছি, আমার ইচ্ছা হয়েছে, এর লেগে আমি ধরছি, আমি রাস্তা দিয়ে যাইতেছি, হের লগে আমার লগে দেখা হয়েছে, এর লেগে আমি হেরে ধরছি। তোমারে বললে হের লগে দেখা হয়েছে, তুই হেরে ধরবি কেন? কয় দেখা হয়েছে ধরবো না, আমি মাগরিবের সময় আমি নামাজ পড়তে যাইতেছি, হ্যাঁ অনেক জোরে সাইকেল চালাইতেছে, আমার লগে ধাক্কা খাইছে, আমার উজু ভেঙে গেছে, এখন আমি হেরে ধরবো না কি করবো? তো হুজুর বললো যে আচ্ছা ঠিক আছে, তোর উজু ভেঙে গেছে, এর লাগে তুই হেরে ধরছিস, এটা হের অপরাধ। অপরাধ না, আমি উজু কইরা নামাজ পড়তে যাবো, হ্যাঁ আমার ধরছে, হের লাগে বাড়ি খাই আমার উজুটা ভেঙে গেছে সাইকেল থেকে। পরে বললো যে আচ্ছা ঠিক আছে, তুই ছোট মানুষ, ওই ছেলেটারে ছাইরা দে, বেশি ঝামেলার দরকার নাই, তুই হের ক্ষতি করিস না, আমরা তোর কোনো ক্ষতি করবো না। এটা বলার পরে হুজুরে নাকি হ্যাঁ বলতেছে যে আমার কি ক্ষতি করবি তুই, আমার যদি কোনো ক্ষতি করতে পারস তাহলে ওটা দেখমু, তুই যদি এই জায়গা থেকে না যাস তাহলে তোরে আমি মেরে ফেলবো। তখন হুজুরে একটু নাকি ভয় পাইছিল। তো হুজুরে ভয় পাইয়া বলতেছে তুই মুসলমান? হ্যাঁ আমি মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি আল্লাহরে সবসময় স্মরণ করি, তুই আমার কিছু করতে পারবি না, আমি একজন ইমানদার লোক। তো হুজুর বললো যে ইমানদার লোক তুই নিজের দাবি করস, ইমানদার লোকরা তো কারো কোনো ক্ষতি করে না। তখন ওই ভূত জিন নামক যেটা ছিল আমার ভিতরে, এটা নাকি বলতেছে যে আমি কারো কোনো ক্ষতি করি না, কারোর জন্য খারাপও করি না, আমি আর উজু ভাঙছে, হে অপরাধ করছে, এই জন্য আমি হেরে ধরে নিয়ে এসেছি, হে আমার সাথে থাকবে, আজ থেকে হে আমার সাথেই থাকবে, হে কারো কাছে যাবে না, হের বাপ মা আর নাই। এটা বলার পরে আমার আব্বু অবাক হয়ে গেছে। আমার আব্বু মানে হুজুরে বলতেছে এগুলো কি বলতেছে, আমার ছেলেরে তাড়াতাড়ি এসব থেকে মুক্তি দেন। পর হুজুরে বলতেছে ঠিক আছে, একটু ধৈর্য ধরেন, আপনি দেখতেছি, আমি কথা বলে দেখতেছি।
পরে ওই যে পারে আমার চাচি ছিল, আমার আব্বুর কাছে যাইয়া হুজুরে বললো যে এ করে বলেন যে আগুন টাগুন থাকলে ওইগুলো ব্যবস্থা করেন। আর আমাদের দেশে ওই যে সরিষার যেই ইয়েগুলো হয় হুরগা বললে ওইগুলো নিয়ে আসার কথা কইছিল আর কি। আর ধূপ নিয়ে আসার কথা কইছে। পরে কি করলো, ওইদিকে আমার আব্বু তাড়াতাড়ি করে যায়, আমার আম্মু আর আমার চাষিরে বললো যে এগুলো নিয়ে আসো তাড়াতাড়ি। পরে আমার আম্মু আর আব্বু যখন আম্মুরে বলছে, তখন আম্মু আর আমার চাষি যাইয়া তাড়াতাড়ি করে যায় ধূপ এগুলো নিয়ে আসছে। নিয়ে আসার পরে হুজুর কাছে দিছে। হুজুর একটা মাটির পাত্রের মধ্যে ওইগুলো রাখছে, রাইখা পরে আগুন জ্বালাইছে। এখন আগুন জ্বলতেছে। আগুন অল্প একটু জ্বলার পরে এখন আর আগুন জ্বলে না, এখন ওই যে ধূপ থেকে ধোঁয়া টুয়া এগুলা বের হইতেছে। আর নাকি বিশাল অনেক ইয়াটা ছড়াইতেছে, গন্ধটা অনেক ইয়ালো ছড়াইতেছে। তখন হঠাৎ করে হুজুরি জিজ্ঞেস করলো যে তুই ভালো ভালো যাইবি নাকি এভাবেই আরো কিছু করবো তোর জন্য? কই এগুলো আমার জন্য কিছুই না, আমার কোনো ক্ষতি করতে পারবি না তুই। তো আর হুজুর কি করলো, হুজুরে দোয়া টোয়া পড়লো, দোয়া টোয়া ফইরা ওই যে ধূপ জ্বালাইছিল যে মাটির পাত্রটায়, ওই পাত্রটা উড়াইয়া নাকি আমার সামনে রাখছে, মুখের সামনে নাকের সামনে রাখছে। রাখার পরে নাকি আমি অনেক কাশি টাশি দেওয়া শুরু করে দিছি। কাশি টাশি দেওয়ার পরে আমি হুজুরে নাকি বলতেছি যে তুই আমার কোনো ক্ষতি করিস না, আমি কারো কোনো ক্ষতি করতেছি না, হে অপরাধ করতেছে আমি হের অপরাধ সাজা দিতেছি, তোরা চলে যা, আমি হেরে দিয়ে দিমু। পরে বলতেছে আমরা চলে যাবো, হেরে তুই দিয়ে দিবি কিভাবে? আমি হেরে কালকে দিয়ে দিমু, আজকে তোরা চলে যা। পর হে বলতেছে যে না, কালকে আজকে নাই, ওরে তুই ধরছস অপরাধ করছে, ওই অপরাধ করছে ওরে ছাইরা দিবি, আর এমনি কি করলে তুই হেরে ছাইরা দিবি ওইটা বল। তো বলতেছে যে আমি ওরে ছাড়বো না, ও আজকে আমার সাথে থাকবে, ও থাকবেই। হুজুরে আর ও অনেক কথা কাটাকাটি, তারপরে হুজুরে কিছুক্ষণ পর পর ওই যে দুয়াটা ওর পাশে নিয়ে ঘুরায়, আশেপাশে ঘুরায়, তারপরে ওর নাকে মুখের সামনে যায় ধরে, আমার মধ্যে যে ইয়াটা আছে আমার কাছে ধরে আর কি। তখন ওই মুহূর্তে আমার চাচা যখন বলতেছিল, আমার চাচা কেমন জানি ভয়ে ভয়ে বলতেছিল, আমি শুই না, আমি ভাবতেছি যে আসলে কি আমি এরকম করছি। আমার তো কেমন জানি মনে হচ্ছে যে আমি এগুলো করবো কেন, আমার নিজেরই বিশ্বাস হইতেছে না। পরে এগুলো শুনতে শুনতে পরে আমার চাচা কইলে পরে তুই হুজুরে এগুলো করতে করতে হুজুরে হঠাৎ ধরে বলছে, হুজুরে ধরে একটা থাপ্পড় দিছে আরে হুজুরে বলতেছস তুই আমার সাথেও বেয়াদবি করতেছস, তুই এখান থেকে চলে যা, আমার এত কাউরে বুঝাই না, তুই একজন মসজিদের ইমাম, এই জন্য তোরা বারবার বুঝাইতেছে। পরে হুজুরে বললো যে আমি বেয়াদবি করছি, আমার বেয়াদবি যদি হয়ে থাকে কোনোভাবে আমার বেয়াদবি ক্ষমা করবেন, কিন্তু আপনি এটা ছাইরা দিতেই হবে আজকে। এটা বইটা হুজুর কি করছে, আমার আম্মু যে ধূপ আনছিল ওইগুলোর সাথে কিছু পোড়ামরিচ টরিচ সরিষার তেল এগুলো নিয়ে এসেছিল। হুজুর কি করছে, ওই পোড়ামরিচ ওই ধূপের মধ্যে দিয়ে দিছে। তখন ওই সময় নাকি ওই পোড়ামরিচ গুলো যখন গন্ধ বাইর হইতেছে, ওই সময় আমার চাচা আর আমার আব্বুর ইয়েগুলা হাসি কাশি এগুলো শুরু হয়ে গেছে অনেক বেশি। পরে কিছুক্ষণ পরে ওই আমার ভিতরে যে জিনটা ছিল হে নাকি হুজুরে বলতেছে আচ্ছা ঠিক আছে আমি হেরে ছাড়া দিমু, হেরে একটা কাজ করতে হইব। তো বলে হ্যাঁ ঠিক আছে, হে কি কাজ করবো? কয় যে হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে সব সময়, যদি 1 ওয়াক্ত মিস করে তাইলে আমি কি করবো, হেরে আমি আবার আসবো। কয় না, হেই তো ছোট মানুষ, হ্যাঁ হয়তো ভুল ত্রুটি কইরা হয়তো নামাজ নাও পড়তে পারে, হে এত বড় কন্ডিশন নিতে পারবে না, একটু বড় টড় হইলে হয়তো তারা বোঝানো যাইতো যে তোমার ক্ষতি হয়ে যাবে এই সেই এগুলা বইলা, হয়তো এরকম কোনো না কোনো ভাবে মিস হয়ে যাইতে পারে। তারপরে কয় যে না মিস হইলে হবে না, ওই 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে, এই শর্তটা আমি ওরে ছাড়তে পারবো, আর সব সময় উজু করে থাকতে হবে। পরে হুজুর হেরে কইলো যে আচ্ছা ঠিক আছে, তাহলে হে যেহেতু থাকবো উজু কইরা 5 ওয়াক্ত নামাজ পড়া হুজুর হয়ে যেতে হইব, তাহলে তো হে মাদ্রাসার স্টুডেন্ট হয়ে যেতে হইব। তাইলে হে কি কইলো যে হ্যাঁ মাদ্রাসা। কয় না হে তো এখন সম্ভব না, এখন তো হে একটা স্কুলে পড়তেছে, এখন ছোট হইলে একটা ব্যাপার স্যাপার ছিল, ছোট থেকে এই মাদ্রাসায় পড়তো, তাইলে উজু থাকতো, নামাজ রোজা করতো, আপনাদের মতো ইমানদার হইতো, আমাদের মতো ইমাম হইতো। আচ্ছা ঠিক আছে, তবে তার আমি ছাড়তে পারি, তাহলে একটা শর্তেই, সে ইচ্ছা করে কখনো নামাজ টামাজ এগুলো মিস দিতে পারবে না, নামাজ কালাম এগুলো মিস দিতে পারবে না। আচ্ছা ঠিক আছে আপনি তাইলে ওরে ছাইরা দেন। এটা বইলা কি করলো, হে বললো যে আচ্ছা ঠিক আছে আমি তাহলে ছাইরা দিতেছি। হ্যাঁ আজকে কি করবে,
ফজর আজান না দেওয়া পর্যন্ত ঘুমাইতে পারবে না। ফজর আজান দিবে, আজান দেওয়ার পরে যায় নামাজ পড়বে আপনার সাথে, নামাজ পড়ে তারপরে বাসায় যাবে, এর আগে সে যেতে পারবে না। তো হুজুরে বললো যে হ্যাঁ ঠিক আছে, সে যাবে, সমস্যা নাই, কিন্তু আপনি আর এইদিকে থাকতে পারবেন না। আমি এদিকে থাকতে পারবো না কেন? কয় যে আপনি যদি এদিকে থাকেন তাহলে আপনার সাথে আবার হয়তো কারো না কারো এরকম হইতে পারে, তাহলে আপনি আবার আরেকজনের ক্ষতি করবেন, এরকম হলে আপনি থাকবেন না। তো হুজুরে ওই লোক মানে আমার ভিতরে যে জিনটা ছিল হে বলতেছে যে আমি তো এখন ছেড়ে দিতেছি, তাইলে আমি এখানে থাকতে পারবো না কেন? তো হে বলতেছে যে তুমি যদি এখানে থাকো তাইলে তোমার সাথে আবার হয়তো কারো না কোনো ভাবে কোনো না কোনো দিন হয়তো আবার একটু ইয়ে হইতে পারে, তোমার ক্ষতি হইতে পারে, তখন তুমি কি করবে? হেরও একটা ক্ষতি করে ফেলবা। এরকম যেন না হয়, তুমি একটা নিরাপদ স্থানে চলে যাবা, তুমি তোমার ইমান ঠিক রাখবা, তুমি তোমার নামাজ কালাম সব ঠিক রাখবা, তুমি এই জায়গা থেকে চলে যাও অন্য কোথাও যেখানে মানুষের বসবাস নাই, মানুষজন নাই, জঙ্গলে বা কোনো এমন অঞ্চলে যেখানে মানুষজনের আসা যাওয়া একেবারেই নাই। পরে হে অনেক ইয়ে করার পরে বুঝে না, পরে কি করলো হুজুরে ওই মরিচ আরো পোড়ানো শুরু করছে বেশি করে, এরপরে সরিষার তেল এগুলা আমার মাথায় নাকি ইয়ে করে দিছে, দেওয়ার পরে হে নাকি বলতেছে যে আচ্ছা ঠিক আছে আমি এখান থেকে চলে যাইতেছি, আমার আর ইয়ে করেন না, আমার নামাজ পড়তে যাইতে দেবো। প্রায় ওই সময় 2:30-3টা বেজে আসছে, অনেক রাত হয়ে গেছে, তখন আবার ফজরেরও কিছু সময় হয়ে আইতেছে। তখন হে বললো যে আচ্ছা ঠিক আছে আমি আজকে ও মসজিদে ফজর নামাজ আপনার সাথে পড়া বাসায় যাবে, ওই সময় আমিও ফজর নামাজ পড়া এখান থেকে চিরতরে চলে যাবো। এটা বলার পরে হে বললো আচ্ছা ঠিক আছে। পরে কি করলো, আমার নাকি হুজুরের সাথেই নিয়ে গেছিল। পরে আমি নাকি হুজুরের সাথেই বলতেছি যে আমাকে এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, এগুলো আমি নাকি হুজুরের সাথে নিজেই বলতেছি। পরে কি করলো, আমি আমি গেলাম, যাওয়ার পরে হুজুরে আজান দিল, আজান দেওয়ার পর আমরা নামাজ পড়ছি, নামাজ পড়ার পরে নামাজ শেষ হওয়ার পরে নাকি আমি হুজুরে বলতেছি যে আমি এখানে কোন সময় আসলাম? তো হুজুর বললো যে তুমি আমার সাথে আসছো, আমি তোমার নিয়ে আসছি। পরে এটা বললা হুজুরে আমি পাশে মসজিদ থেকে বের হয়ে দেখি আমার আব্বু, আমার চাচাতো ভাই, আমার চাচা, তারাও বের হইতেছে। পরে আমি বললাম যে হুজুর আমার নিয়ে আসলো। পরে হেরা আর আমার ওই সময় আর বুঝতে দেয় নাই। পরে আমি বাসায় গেলাম, আব্বুর সাথে ছিল। বাসায় যাওয়ার পরে বেশ কিছুদিন পরে আম্মু আমার এই ঘটনাটা বললো। এই ছিল আমার সেকেন্ড অভিজ্ঞতাটা। অনেক অনেক ধন্যবাদ, ভীষণ ভালো লাগছে আজকে রাকিবের ঘটনাগুলো শুনতে। আপনাদের কেমন নাম্বারটিতে রাকিবের কাছ থেকে আর একটা ঘটনা শুনবো, রাকিব শুনে ফেলি আমরা। এখন এই লাস্ট যে ঘটনাটা, এটা আমার সাথে হয়েছে বেশ কিছুদিন, বেশ সময় হয় নাই, এটা খুব রিসেন্ট একটা ঘটনা। এটা হয়েছে, আমি একটা অনলাইন প্রেসে জব করি এখন পার্ট টাইম। ওইখান থেকে আমাদের অফিস ছুটি হয় 10টার দিকে, তো বাসায় যেতে প্রায় 10:30-11টা বাজে। তখন কি করি, আমি অফিস শেষ হওয়ার পরে বেশ কিছুদিন আগে আমরা বের হয়েছি, প্রায় ওই সময় আবার একটু লেট হয়ে গেছে, অফিসেই 10:30টার মতো বেজে গেছিল। তো বেরোইতে প্রায় 11টা হয়ে গেছে। আমার বাসাটা আবার বেশ কিছুটা দূরে, এর জন্য আমি কি করছি, তাড়াহুড়া করে বেরোয় আমি চলে আসলাম। তো কি করছি, আমি ভুলে মোবাইলটা অফিসে রেখে চলে আসছি। পরে কি করছি, রোড সাইডেরটা ঠিকই ছিল, তখন ভালোই বেশ আশেপাশে মোটামুটি আলো ছিল, রাত বেশি হলেও আশেপাশে আলো ছিল, হাঁটতে ছিলাম, আর রাস্তায় মানুষজন ছিল, অবশ্য কম ছিল, অনেক রাত হয়ে গেছিল প্রায়। পরে যাচ্ছিলাম, পরে যখন রাস্তার সাইড থেকে আমাদের বাসার যে গলিটা আছে ওই গলিতে ঢুকলাম। ওইখানে আবার একটু গলিটা চিপা গলি, ওইখানে আবার একটু অন্ধকার বেশি, ওইখানে আবার আশেপাশে লাইট টাইটের ব্যবস্থাও নাই। তা আমি আবার মোবাইল নেই নাই, যখন আমি পকেটে হাত দিলাম দেখলাম যে আমার মোবাইলটা নাই আমার সাথে। পরে আমি ঢুকলাম, তারপর সাহস করে, যেহেতু বাসায় যেতে হবে, অনেক রাত হয়ে গেছে, আমি সাহস করে ঢুকলাম। ঢোকার পরে আস্তে আস্তে গলির দিকে যাইতেছি, গলির আশেপাশে অনেক কুকুর টুকুর এগুলো আছে, ওইটাও ভয় পাইতেছি, কারণ আলো থাকলে হয়তো ওইগুলো দেখতে পাই, আবার গায়ে কোন সময় লাফ মারে না কি মারে এই ভয়ে। পরে যাইতেছি, বাসায় যাইতেছি, ঢুকার সাথে সাথেই কেমন জানি আমার শরীরটা পুরো ঠান্ডা হয়ে যেতেছে, এমন লাগতেছে। পরে বাসায় গেছি, বাসায় যাই দেখি যে দরজা খোলা, আমার সাথে আমার একটা রুমমেট থাকতো। পরে দেখি যে ও বাসায়, আমি সবসময় দেখি যে আমি আগে আসি, ও পরে আসে সবসময়। ও আবার অন্য একটা জায়গায় কাজ করে, ওর একটু প্রতিদিনই ওর প্রায় লেট হয়। আজকে বাসায় এসে দেখি যে দরজা পুরাই খোলা, দরজা পুরো খোলা, জানলা টালনা সবগুলা খোলা, খুলে দিয়ে ও বসে রয়েছে।
মাথাটা নিচের দিকে দিয়ে বসে রয়েছে। পরে আমি গেলাম, আমি যাইয়া আমি আমার ওই মোবাইল নিতে পারি নাই, আমার অফিসের চাবিটা আমার কাছে ছিল, তো আমি চাবিটা রাখছি এখানে রাখা আমি বেরোয় গেছি। বের হয়ে যায় ওয়াশরুমে গেছি, ওয়াশরুমে যাই ফ্রেশ ট্রেশ হয়ে বের হয়েছি। পরে দেখলাম যে ওরা যেভাবে দেখে গেছি ও ওইভাবেই আছে। পরে ওরা জিজ্ঞেস করলাম যে ইপ্তি তোর কি হয়েছে? পরে ও কি করলো, ও কোনো কথা বলতেছে না, ও মাথাটা নিচে করে রাখছে। পরে বেশ কিছুক্ষণ করার পরে ও বলতেছে তুই আমারে ডিস্টার্ব করস কেন? আমি বলতেছি এই তুই এটা কি কইতেছস, আমি তোর ডিস্টার্ব করবো কেন, কথা বলস না কেন? এটা করার পরে ও আবার মানে মাথাটা নিচে দিয়ে দিছে। পরে আমি ওরে মানে পাশে যেয়ে ধাক্কা দিচ্ছি যে এই বেটা কথা বলছ না কেন, সমস্যা হয়েছে কি, তোর সমস্যাটা কি? হয় কি করছে, আমার একটা ধাক্কা দিছে, আমি যাই দরজার সাথে অনেক জোর একটা বাড়ি খেয়েছি। তখন রাত 12টা 12:30 হয়ে গেছে, বাড়ি খেয়েছি অনেক জোরে। ও আইসা আমার একটু মানে ধরেও নাই, অনেক জোর একটা ধাক্কা দিল। আমার অফিস থেকে আইলাম এত রাত করে, পরে মেজাজ হয়ে গেছে খারাপ। আমি কি করছি, আমি যাই ওর একটা ধাক্কা দিছে আরে ও মানে ধাক্কার সাথে সাথে ওই মানে খাটেই পড়ে গেছে, খাটের পাশে বসা ছিল, খাটে পড়ে গেছে। পরে যে উইঠাই আমার একটা থাপ্পড় মারছে, থাপ্পড় মারার সাথে সাথে আমার পুরা মানে কান টান সব গরম হয়ে গেছে। আমি ভয় পেয়ে গেছি যে ও আর সময় এত ভালোভাবে মানে রিয়েক্ট করে, আর সময় এত ভালোভাবে কথা বলে, হঠাৎ আমার সাথে এরকম করতেছে কেন? আমি কি করলাম? ওর সাথে তো আমি এক জায়গায় কাজও করি না, আর ওর সাথে তো আমার ঝামেলার কোনো দেখি না। পরে কি করলাম, এরিয়া দেখে আমি ভয় পেয়ে গেছি। আমার পাশে আবার কয়েকজন মানে পরিচিত লোক থাকে আমাদের বাসার পাশেই, তো কি করলাম, চলে গেলাম ওই জায়গায় চলে যাওয়া হেগো ডাকলাম এত রাত্রে। হেরা অবশ্য দেরিতে ঘুমায়। তো পরে কি করলাম, হেগো ডাকলাম যে কাকা একটু এইদিকে আসেন, একটু এদিকে আসেন, ইফতির কি হয়েছে একটু দেখেন। পরে কি করলো, হেরাও বের এলো, হেরা 3জন ছিল, হেরা বের এলো, বের আসা হেরে ডাক দিতেছে যে কিরে তোর কি হয়েছে? পরে হেগুলো কোনো কথা বলতেছে না। পরে আমি বলতেছি হেগরে যে এরকম এরকম হয়েছে, এই সব শোনার পরেও হে কোনো কথা বলতেছে না, হ্যাঁ চুপ করে বসে রয়েছে এভাবে। পরে কি করছে, হেরা ঢুকে হেরে জিজ্ঞাসা যে এই হেরে মারলি কেন, এটা জিজ্ঞেস করছে। হে কোনো কথা বলে না। পরে হেরা বাইরে যে 2জন ছিল হেরাও ঢুকছে, ঢুকে হেরে মানে হের গায়ে ধরছে, গায়ে ধরা হেরে বলছে যে উঠ, তুই বসে রয়েছিস কেন, তোর কথা বলছিস যে উত্তর দিচ্ছ না কেন? পরে এগুলো বলার সাথে সাথে হে দাঁড়ায় হেরে ডাইরেক্ট মানে বলতেছে যে তুই এখানে আসলি কেন? ওনারা আমাদের মানে মুরব্বী টাইপের, মানে আমরা সবসময় ওনাদেরকে মানে সম্মান দিক থেকে কথা বলতাম, কিন্তু হঠাৎ ওর এই কথা শুনে ওর হাত ছাড়া দিছে সাথে সাথে, ওই কাকাটার সাথে সাথেই ছেড়ে দিছে, ওর হাতটা ছেড়ে দিছে। হাতটা ছাড়ার সাথে সাথে কি করছে, হে তো অবাক হয়ে গেছে, যেই ছেলে আমার দেখলে এত মানে করে ভক্তি করে, কিন্তু হে এখন কি করতেছে এটা, হে অবাক হয়ে গেছে যে হলো কি। পরে কি করছে, পরে পিছনে 2জন ছিল, হেরা আগে এসে ঠিক আছে একটু মনে হয় যে সমস্যা আছে, হেরা হয়তো অবজার্ভ করে নিছিল। পরে কি করলো, হেরা গেল সামনে, ওই আঙ্কেলটার সামনে যায় নাই, হে কথা শুনে অবাক হয়ে গেছে। পরে সামনে গেছে, সামনে যায় হেরা বলতেছে যে তুমি ঠিক আছো? বলতেছে যে আমি ঠিক আছি, আপনারা চলে যান থেকে। পরে আমি আবার হেগরে বলতেছি যে আপনারা যায়েন না, হে তো উল্টা পাল্টা করতেছে, একটা ঘটনা হয়তো ঘটাই দিতে পারে, হ্যাঁ আপনারা যায়েন একটু থাকেন। পরে কিছুক্ষণ পরে হে কি করলো, বসা থেকে ওইটা চলে গেছে, ওইটা যায় বাইরে যায় বাইরে থাকবে। হ্যাঁ বলতেছে যে তোর বাসা তুই থাক, আমি বাইরে থাকবো। আমরা বলতেছে এটা মানে দূর থেকে তুই দরজা আটকাই আমি বাইরে থাকবো। তখন রাত প্রায় 12:30 একটা বেজে গেছে। তখন বলতেছে হ্যাঁ বাইরে থাকবে, আমি বাসায় থাকবো। ওই বাইরে গেছে মানে জাগরণ নিছি, হেগোদার হেরা ভাবতেছে যে আমি কি করছি, এর লেগে হয়তো রাগ করে সে বাইরে চলে গেছে। পরে আমি হেগোর অনেক বুঝাইলাম যে আমি কিছু বলি না, আমি মাত্র আসছি, আসার পরে এই ঘটনা হইতেছে। পরে হেরা বলতেছে যে তাইলে একটা হে কি করে, মানে ওনারও এত অবশ্য খেয়াল রাখা নাই। আমি বললাম যে এরকম এরকম প্রতিদিন তো ও রাত্রে অনেক রাত করে আসে, প্রায় 10:30 11টার আগ পর্যন্ত আসতে পারে না, আমি 9টা 9:30 10টার দিকে, আজকে আমার একটু লেট হয়ে গেছে। পরে কি হলো যে ঠিক আছে, পরে একজন কাকা ছিল একটু হুজুর টাইপের, উনি আবার ওই যে পাঞ্জাবির কাজ করতো, নামাজ 5 ওয়াক্ত প্রায় পড়ে উনি বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি করবো, হয়তো বাসায় থাকবে না, দেখি হেরে কোনোভাবে বাসার ভিতরে ঢুকাতে পারেনি। পরে হেরে অনেক মানে টানাটানি অনেক রিকোয়েস্ট করেও ঢুকাতে পারতেছে না। পরে কি করলো, ওই জায়গায় যায় ওই কাকা বলতেছে আচ্ছা ঠিক আছে হে আসবেন, আমি যেতেছি।
হেরা আবার একটু আমরা অন্যভাবে সম্মান করি, তখন নামাজ পড়ে অনেক ভালো লোক। তো পরে হে যাইয়া ওরা জিজ্ঞেস করতেছে যে তোমার সমস্যাটা কি? তো বলতেছে আমার কোনো সমস্যা নাই, আমি একা থাকবো, আমি একা থাকতে চাই। পরে বলতেছে যে সব সময় সারাক্ষণ দেখি দুজনে একসাথেই থাকো, একসাথে ইয়ে করো, তারপরে একসাথেই দেই সব কিছু করো, এখন তুমি একা থাকবা কেন? পরে বলতেছে যে আমার কারোর সাথে থাকার ইচ্ছা নাই, আমি একা থাকবো, আমি একা থাইকা আইছি, একা থাকবো। যখন বলছিল যে একা থাইকা আইছি, তখন ওই আঙ্কেল মানে একটু ইয়ে পাইছে, মানে মানে একটু সমস্যা হইতে পারে এটা ভাবছে যে একা থাকে কেন, আমরা নিজেরাই তো দেখতেছি এরা দুইজন একসাথে থাকতেছে, এখন বলতেছে সে একাই থাকে, তাহলে তো একটু ঝামেলা হয়েছে। এবারে হে কি করলো, হ্যাঁ তাৎক্ষণিক ওই পাশে যেই কাকারা ছিল হে করে ডাক দিল। এরা কইলো যে হের হয়তো একটু সমস্যা হয়েছে, রাত করে বাসায় ফিরে হয়তো আসার সময় কোনো না কোনো একটা ঝামেলা ওরে ভর করছে। এটা শুনে আমি ভয় পেয়ে গেছি। আমি সারাক্ষণ ওর সাথে থাকি, একসাথে ঘুমাই আমরা, যে হঠাৎ এরকম হইলে তো আমার যে কোনো একটা দুর্ঘটনা ঘটাই দিতে পারে। আমি তো কাউকে কিছু বলতেও পারবো না, হয়তো আমি চিৎকার দেবো, কেউ শুনতেও পাবে না, কারণ আমরা থাকি দুইজন। পরে কি হয়েছে, হ্যাঁ বুঝে গেছে, হ্যাঁ আমার বললো যে রাকিব হ্যাঁ বাসায় ঢোকা লাগবো না, এই জায়গায় থাকুক, এর মধ্যে আমরা বাইরে থেকে ব্যবস্থা করতেছি, কি করা যায়। পরে হ্যাঁ আমি কইলাম যে হ্যাঁ ঠিক আছে, তাইলে বাইরে থাকুক, না আপাতত একটু দেখেন কি করা যায়। পরে আমাদের বাসার যে আঙ্কেল আছে, মানে বাড়িওয়ালা যে আঙ্কেলটা আছে, হ্যাঁ আঙ্কেলের ফোন দিছিল রাত্রে যে আঙ্কেল এরকম এরকম একটা ছেলের এরকম সমস্যা হইতেছে। তা আঙ্কেল আবার যথেষ্ট ভালো ছিল, যে কোনো সমস্যা সুবিধা অসুবিধা হইলে চলে আসতো। পরে কি করছে, উনি আসলো, আসার পরে উনি দেখলো, উনি দেখে বলছে যে দাঁড়াও আমি ওই যে আমার পরিচিত একটা বন্ধু আছে এর ফোন দিই, আর বন্ধু আবার পাশে আবার একটা মসজিদ আছে, ওইখানে ইমামতি করে। পরে হে আসছে, আইসা হেরে ফোন দিছে, ফোন দেওয়ার সাথে সাথে বলতেছে আচ্ছা ঠিক আছে একটু অপেক্ষা করেন আমি আসতেছি। পরে হে আসলো, আসার সময় আসার আগেই মানে ওই আমার বাড়িওয়ালা আঙ্কেলটা বলে দিছে যে এরকম এরকম। তো পরে হে আসলো, আসার সময় দেখছি যে হে হাতে কইরা অনেক কিছু নিয়ে আসছে, যে ওই যে ধূপ টুপ আছে এইগুলো নিয়ে আইছে। তো পরে হে কইলো যে আমি শুনে সাথে সাথেই বুঝছি, কারণ এই জায়গায় আরো কয়েকটা ঘটনা হয়েছে। তো পরে আমি তো আরো বেশি ভয় পেয়ে গেছি যে এই জায়গায় আরো কয়েকটা ঘটনা ঘটছে, ঘটনা তো তাইলে খারাপের দিকেই। পরে হে আইসে, হুজুর আইসা ডাইরেক্ট আম করে বলছে, আর ওই কাকা করে বলছে যে আপনারা সরে যান, একটু সাইডে চলে যান। হুজুর একটা ওই যে চেয়ার দিছিলাম আমি রুম থেকে বের করে, তার চেয়ার দিয়েছে, চেয়ারে বৈশা হুজুরে হের দ্বারে বসে জিজ্ঞেস করতেছে যে তুমি ওর ধরছো কেন? এটা শুনে অবাক হয়ে গেছি যে হ্যারে কি ধরবো, এমন মনে হচ্ছে যে হুজুরে আগে থেকে সব জানে। তো পরে হুজুর বলছে তুমি ওর ধরছো কেন, এটা বলার সাথে সাথে হেই মাথা উঠাইছে, মাথা নিচ করে রাখছিল, ওই মাথা উঠাই বলতেছে আমার আসার পথে ওই প্রতিদিন বাধা দেয়, এই জন্য আমি ওর কয়দিন ছাড়া দিব, এই জন্য আজকে ধরছি ওরে। পরে হুজুরে যখন এই কথা শুনছি আমরা মানে সবাই ওই সময় অবাক হয়ে গেছি যে আমরা কি ভাবছি আর ও কি বলতেছে। হুজুরে আস্তে করে বলতেছে, আস্তে আস্তে কথা লইতেছে যে তুমি এখানে কোন জায়গায় থাকো, কি করো। হে বলতেছে যে আমি গলিতে থাকি, আর আমি আসা যাওয়া করি রাত্রে, অনেক রাত্রে, কিন্তু হেও আসে অনেক রাত্রে, আমার সাথে কয়েকবার এর সাথে দেখা হয়েছে, কিন্তু হে তো মানে এত রাত করে আসে কেন, আমার সমস্যা হয়। এরকম বলতে বলতে আমি হেরে আজকে ধরছি, আজকে আর ওরে ছাড়বো না, আজকে হেরে লইয়া যাবো আমি আমার ইয়াদ করে লইয়া যাবো, আমি একা থাকি, ওরে লইয়া থাকবো এবার। পরে আমরা ভয় পেয়ে গেছে যে ও একা থাকে, একা থাকেন তাইলে ওরে নিয়ে যাবেন কেন? তো পরে হ্যাঁ কইলো যে আমি ওরে নিয়ে যাবো, আমরা একসাথে থাকবো। পরে হুজুর জিগাইলো যে ওরে একা থাকবো, তোর নাম কি? পরে হ্যাঁ কইলো যে আমার নাম হচ্ছে রাত্রি। তখন আমরা অবাক হয়ে গেছি যে হয়তো যে মহিলা টহিলা হইতে পারে, মহিলা জিন টিন ভূত এগুলো হইতে পারে। তেন আমার আঙ্কেল কইতেছে এই এত রাত্রে আসা যাওয়া করা তো ঠিক হয় নাই, বাড়িওয়ালা আঙ্কেল বলতেছে। পরে কি হলো, হুজুর বললো আচ্ছা ঠিক আছে যা হওয়ার হয়েছে তো এইসব বললেন না, দাঁড়ান ব্যবস্থা করতে হবে, তাইলে একটা ঘটনা হয়তো দুর্ঘটনা ঘটে যেতে পারে। পরে বললো যে তুই ওরে লয়ে যাবে কেন? তো বললো যে আমি ওরে লয়ে যাবো, আমি একা ছিলাম, ওরে নিয়ে আমি সংসার করবো, যে একসাথে থাকবো আমরা। যে পরে হুজুর বললো যে তুই হয়েছিস একটা মানে বাতাসের মতো জিনভূত, আর তুই একটা মানুষকে তুই লয়ে যাবি তোর সাথে, এটা কেমনি হয়? এটা কোনোভাবে হয় না।
হুজুর বলতেছে। পরে হে বললো যে এটা কিভাবে হয় না হয় সেটা আমি দেখবো, সেটা আমার ইচ্ছা। আমি এতদিন একা ছিলাম, ওরে আজকে লয়ে যাবো, আমরা একসাথে থাকবো দুজনে, আপনারা সবাই ভালো ভালো চলে যান। পরে হুজুর বললো যে এর আগেও তুই প্রায় 3-4 জনের সাথে এরকম করছস, ভালো ভালো ওরে ছাইরা দে, আর তাছাড়া বাকি যে 3-4 জনের সাথে ফল তো তুই পাইছস, আজকে তোর কিন্তু পুরো একবার ফাইনাল ফল পাইবি। হে কইতেছে যে আপনি আমার কিছু করতে পারবেন না, করতে পারলে আর আগেই করে দিতেন। তো হুজুর বলতেছে যে আমি তোরে ভালোর মধ্যে কইয়া তুই থাকবি, ভালোর মধ্যে এই ভাইবা আমি তোরে ছাইরা দিছি, কিন্তু এখন তুই যেটা করতেছস এটা খুব এক্সেস করতেছস। ওরে ভালো ভালো ছাইরা দিলে তো দিছস, আর তাছাড়া কিন্তু আমি তোরে এবার মানে একটা বিহিত করে তোরে ছাড়মু, এর আগে তোরে ছাড়মু না। পরে হেরে অনেকভাবে হুজুরে কইতেছে, হেও হুজুরের সাথে সাথে কথা বলতেছে। And আমি পাশে দাঁড়ায় ভাবতেছি যে এটা আমার বন্ধু, এটা কেমনে কি হইতেছে, আমার বন্ধু হুজুর এইসব কই দেখা বলে, এমন মনে হইতেছে যে এর মধ্যে হে না, এটা অন্য আরেকজন মানুষ কথা বলতেছে। পরে এরকম কথা বলতে বলতে হুজুর বললো যে আচ্ছা ঠিক আছে, কি করা যায় এটা আমি জানি। হুজুর গেল পকেট থেকে আপনার ওই যে দুপুর একটা ইয়ে ছিল পলিথিনে কইরা, অনেকটা দুপুর আনছিল। পরে আমগরে কইলো যে আগুন টাগুন ব্যবস্থা করা যায় কিনা। পরে কি করলো, বাড়িওয়ালা আঙ্কেল তাড়াহুড়া কইরা কিছু কাগজ টাগজ আনছিল, পরে আগুন ধরাইছে, কাগজ টাগজ দিয়া আগুন ধরাইয়া রাখলো। রাইখা হুজুর কি করলো, একটু একটু কইরা ওই যে ধূপ ছিল ওই ধূপগুলা আগুনের মধ্যে ছাড়তেছে, আর আস্তে আস্তে দেখতেছি ধূপের ধোঁয়াগুলা উঠতেছে, ধূপের গন্ধটা ছড়াইতেছে পুরো বাসায়। পরে ধোঁয়া ছড়াইতেছে এমন সময় হঠাৎ আমার বন্ধুর ভিতরে যেটা আছে সেটা বলতেছে যে এইটাতে আমার কিছু হবে না, আমার কোনো লাভ হবে না। পরে কি করলো, এটা শুনে হুজুর কি করলো, কয় এটা চাইতেও, এটা তো হচ্ছে প্রাথমিক জিনিস, যেটা দিলে তুই এখান থেকে পালাইবি, ওই র্যান দিতেছে। পরে কি করলো, পরে হ্যাঁ ওই সরিষার তেল আর মরিচ এগুলো পকেট থেকে বার করলো। তেন আমার বন্ধুর ভিতরে যে ছিল হ্যাঁ কইতেছে যে এইগুলো দিয়ে আমার কিছু হবে না। হুজুর কি করলো, সাথে সাথে এই যে আগুনে মরিচ ছেড়ে দিল, আর তেলে ছিটকা দিয়ে দিল আমার বন্ধুর ইয়ের দিকে, মুখের দিকে তেলে ছিটকে দিতেছে, আর কি জানি পড়তেছে। দেওয়ার সাথে সাথেই বলতেছে যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার ছেড়ে দেন, আমি চলে যেতেছি, আমি আর ওরে ধরবো না, আমি ভালো ভালো চলে যেতেছি, আমার আর কিছু করবো না ওরা। পরে কি করলো, এটা বইলা হ্যাঁ করতেছে আমার ছেড়ে দেন। হুজুর বলতেছে যে না, তোরে আর কোনো ছাড়ি হইব না, তুই এর আগে কয়েকজনের ক্ষতি করছস, আবার আজকে সেম ক্ষতিটা করতেছস, তোর যদি এখানে রাইখা দেয় আমি ঠিক মতো, তাহলে তুই আবার ফিউচারে আরো ক্ষতি করবি মানুষের। এটা বলার পরে আমার বন্ধু হঠাৎ দেখে যে আমার বন্ধু যেটা ছিল, আমার বন্ধু হঠাৎ কাইন্দা দিছে যে আমার ছেড়ে দেন, আমি একা মানুষ, আমার ছেড়ে দেন, আমার কোনো ক্ষতি করেন না, আমি চলে যাই, আমি এখান থেকে চলে যাই, আমার ছেড়ে দেন। তো পরে হুজুর করছে যে তুই এখান থেকে চলে যাই, এটা বললে হবে না, তুই এই জায়গা থেকে চিরতরে চলে যেতে হবে। পরে বললো যে না না, আমি এতদিন ধরে থাকি, এখানে থাকবো, কারো কোনো ক্ষতি করবো না। তো পরে বলতেছে যে তুই কারো কোনো ক্ষতি করবো না বইলাও প্রায় এর আগে 3-4 জনের ক্ষতি করছস, তোর ছাইরা দিছে, এখন আবার সেম ক্ষতিটাই করতেছস আরেকজনের, ঠিক আছে, তোর আর ছাড়াছাড়ি নাই। এটা বইলা হুজুর কি করলো, ওই পড়া তেলটা আমার বন্ধুর মাথায় মাথার দিকে আইনায় পুরা মাথায় অনেক ইয়ে দিয়ে দিল, তেল দিয়ে দিল মাথায়। পরে আমার বন্ধু কি করলো, আমার বন্ধুর ভিতরে থাকে ওইটা হঠাৎ চিৎকার দিল, অনেক জোরে জোরে চিৎকার দিতেছে আর বলতেছে যে আমি শেষ হয়ে যেতেছি, এটা বলতেছে অনেক জোরে চিৎকার দিয়া। পরে কি করলো, এত রাত্রেও পাশের বাসায় যারা ছিল হেরাও দেখি কয়েকজন গেটের সামনে এসে দাঁড়ায় গেছে, এত জোরে জোরে চিৎকার দিতেছে যে আমি শেষ হয়ে যেতেছি, আমি মরে যেতেছি, এরকম চিৎকার দিতেছে। হুজুরে কি করলো, আরো বেশি করে মাথায় সরিষার তেল কি জানি পয়রা টয়রা দিয়ে দিল। পরে কি করলো, আমার বন্ধু বসার থেকে দাঁড়াই গেছে, দাঁড়াই দিয়া হুজুর পায়ে ধরে বসছে যে আমার ছেড়ে দেন বলতেছে, শুরু করে দিছে হুজুর পায়ে ধরে। হুজুরে কোনো কথা বলতেছে না, হুজুরে কি জানি ফুটতেছে, মনে ফুটতেছে। হঠাৎ করে যে আমার বন্ধু হুজুরের পায়ের মধ্যেই শুয়ে গেছে, শুয়ে যাওয়ার সাথে সাথে হুজুর কি করলো, হুজুরে কড়া বন্ধ করে ওরা ধরে উপরে উঠেছে, উঠে বলতেছে যে ওরা এখন রুমে নেন, মোটামুটি সমস্যা নাই, একটু শরীরটা ভারী হয়ে গেছে, শরীর ঠিক হইলেই ও ঠিক হয়ে যাইব। পরে কি করলো, ওরে দৈরা মেরে আমরা নিলাম, নেওয়ার পরে ওরে যখন অল্প কিছুক্ষণ পরে শরীর হুজুরের কথা মতো শোয়ার পরে, হালকা একটু শোয়ার পরে কিছুক্ষণ পরে উঠছে। উঠার পরে ওরে জিজ্ঞেস করলাম যে কিরে তুই ঠিকঠাক আছিস কিনা, কয় বেড়া এত রাতে তুই আমার ঘুম থেকে উঠেলি কেন। এটা শুই না আমরা সবাই অবাক হয়ে গেছি
যে এত রাত পর্যন্ত যার লাগে আমরা জায়গা ছিলাম, হ্যাঁ হঠাৎ উইডাই বলতেছে যে হ্যাঁ ঘুম থেকে উঠেছি আমরা এত রাত্রে। এই ছিল আমার লাইফের তৃতীয় অভিজ্ঞতা। এটা খুব রিসেন্ট একটা ঘটনা ঘটছে আমার সাথে। অনেক অনেক ধন্যবাদ রাকিব, খুব ভালো লাগছিল এবং ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতা শুনলাম আমরা আপনার কাছ থেকে। নিশ্চয়ই আবারও কোনো এক সময় আপনার কাছ থেকে অন্যান্য অভিজ্ঞতাগুলো আমরা শুনবো। সে পর্যন্ত ভালো থাকবেন, নিরাপদে থাকবেন আপনি। থ্যাংক ইউ এখানে আসার জন্য। ঠিক আছে, ধন্যবাদ। কথা হলো আমরা আমাদের দ্বিতীয় যে গেস্ট আছে তার সাথে পরিচিত হয়ে নিব। কি নাম ভাই আপনার? ভাই আমার নাম মেহেদি হাসান। মেহেদি ভাই, আপনি কি করেন? আমি একটা বেসরকারি কোম্পানিতে জব করি। জব করছেন। সো মেহেদি ভাই, একদম সরাসরি ঘটনায় চলে যাব। আপনার প্রথম ঘটনাটা আমাদের বলুন। আমার প্রথম ঘটনাটা হলো, আমারই এক দূর সম্পর্কের আঙ্কেল, এটা সঙ্গত কারণে নামটা বলতে চাচ্ছি না, উনি এলাকায় অনেক সম্মানিত লোক। ঘটনাটা ঘটছে ওনার মেয়ের সাথে। ঘটনাটা হলো যে আজ থেকে প্রায় 20 থেকে 25 বছর আগের ঘটনাটা। তো উনি কি করলে, ওনার একটা মেয়ে আছে, নাম হলো ফাতেমা। এক রাত্রে হঠাৎ করেই ফাতেমা ঘুমের ভিতরে খুব চিৎকার দিছে। তো চিৎকার দিয়ে বলতেছে আমার খুব পেট ব্যথা করতেছে, চিৎকার দিতেছে। চিৎকার সবাই আসছে, আইসা ওরে থামাইলো। তো একটু স্বাভাবিক হয়েছে। একটু স্বাভাবিক হওয়ার পরে তারপরে দিনগুলো ভালো কাটছে, কিন্তু যখনই রাত্র হয় তখনই ওর ভিতরে অস্বাভাবিক কিছু সমস্যা দেখা যায়, যেগুলো হলো হঠাৎ করে ঘর থেকে বেরিয়ে যায়। ঘর থেকে বেরিয়ে গিয়ে উঠানে এক কোণে দাঁড়ায় থাকে, চুপ করে দাঁড়ায় থাকে, চুলগুলো এলোমেলো করা থাকে। তারপরে কারোর সাথে কোনো কথা বলে না, দেখা যাচ্ছে ঘরে আর পাওয়া যায় না। ভোরবেলা ওইটা সবাই ওরে মানে দেখতে পায় যে উঠানে এক পাশে দাঁড়িয়ে আছে। অথবা আরেক অন্য কোনো রাত্রবেলা দেখা যায় ও একটা গাছে উঠে বসে রয়েছে, বাড়ির কাছেই ওটা গাছে উঠে বসে রয়েছে, বা কোনো একটা বিলের কাছে বসে রয়েছে। আর ও খাওয়া দাওয়া টোটালি ছেড়ে দেয়, একদমই খাওয়া দাওয়া ছেড়ে দেয়। মানে কেমন যেন দিন দিন শুকিয়ে যাইতেছে, আর কারোর সাথে কোনো কথা বলে না। দিনের বেলা একটু স্বাভাবিক থাকলেও রাত্রেবেলায় সমস্যাটা বেশি শুরু হয়ে যায়। তো আর এমন করতে করতে কিছুদিন গেল। তো আমার চাচা ওরে প্রথমে ডাক্তার দেখায়। ডাক্তার ওর কোনো সমস্যা রোগ ধরতে পারে না। তো চাচা ওরে আরো যে হুজুর আছে বা খনকার তান্ত্রিক, ওদের শরণাপন্ন হয়। ওইতে একটু ভালো থাকে, কিন্তু ভালো থাকার পরে আর কিছুদিন পরেই আবার সেই শুরু হয়ে যায়। এর ভিতরে সমস্যাগুলো আরো বেশি দেখা দিতে দেয়। দেখা গেছে রক্ত বমি করতেছে, বা আপনার বমি করতেছে, চিৎকার দিতেছে, চিৎকার দিয়ে মানে অজ্ঞান হয়ে যেতেছে। এই আর চুলগুলো কেমন যেন এলোমেলো জট হয়ে যেতেছে। ওর সমস্যাটা মানে অনেক লং টাইম ছিল, প্রায় 10 বছর একইভাবে সমস্যাটা ছিল। আমার ওই চাচা ছিলেন একজন মাওলানা, খুব সম্মানী ব্যক্তি। তো উনি কি করছেন, উনি বাংলাদেশের মানে ওনারা যদি কেউ বলছে যে অমুকের কাছে যান, অমুকের কাছে যান, অমুক তান্ত্রিক, অমুক হুজুরের কাছে যান, তো উনি সেখানেই দৌড়েছে। যেখানে বলছে তখন সেখানেই দৌড়েছে। এর ভিতরে একটা ঘটনা হলো, ওই আমার চাচার বাড়ির পাশে এক হিন্দু তান্ত্রিক ছিল। ওই হিন্দু তান্ত্রিক বলতো যে যতখানি যান, মানুষের কাছে বলছিল যে যতখানি যান আমার কাছেই আসা লাগবে ওরা ঠিক করতে হলে, আমার কাছে না আসলে ওরে ঠিক করা যাবে না। তো চাচা তো ধার্মিক লোক ছিলেন, ইসলামী দৃষ্টিকোণ থেকে হিন্দুর কাছে যাবেন না। উনি পণ করছেন যে আমার মেয়ের যাই হোক আমি ওর কাছে যাব না, ঠিক আছে। তেমন করতে করতে প্রায় 10টা বছর কেটে যায়। আমার সেই কাজিন চাস্তো বোনের অবস্থা খুবই খারাপ, একদম কঙ্কালের মতন হয়ে যায়, একদম হাড্ডিয়া চামড়া একসাথে হয়ে যায়। তো উনি ওরে ওই ট্রিটমেন্টের জন্য ইন্ডিয়া পর্যন্ত গেছেন, কয়েকবার গেছেন, গিয়েও দেখাইছেন, কিন্তু লাভ হয় না। সাময়িকভাবে একটু ভালো হয়, কিন্তু ভালো হইলেও আবার সেই এমন করার পর দেখে যে আর ভালো হইতেই আছে না। ফিরে প্রায় 10 বছর পরে আমাদের রিলেটিভদের চাপে পড়ে আমার চাচা অন্য একজনের মাধ্যমে ওই বাড়ির কাছে যে হিন্দু তান্ত্রিক ছিলেন ওর শরণাপন্ন হয়। ওর শরণাপন্ন হওয়ার পরে ও ট্রিটমেন্ট করে। ট্রিটমেন্টরা বলে যে খুব খারাপ একটা জিন ওর সাথে মিশে গেছে, ওরে একটু সময় লাগবে। তো উনি ট্রিটমেন্টটা করে, প্রসেসিং করে রাত্রবেলা দেখা গেছে ওই গানের আসর টাসর করে একদম ঢোল তবলা নিয়ে মুর্শিদি গান গায়। তো সেখানে সে ওই জিনকে হাজির করে, জিন হাজির হয়। হাজির হওয়ার পরে জিনের সাথে কথা বলে,
যে আসলে কি দরকার তোমার। বলছে আমার কিছু দরকার নাই, আমি ওকেই চাই, ওকে আমার ভালো লাগছে, আমি আজকে অনেক বছর যাবত ওর সাথে আসি, আমি ওর রক্তের সাথে মিশে গেছি, তোমরা মানে সময় নষ্ট করে লাভ নেই, আমি ওর কাছেই থাকবো, ওকে নিয়ে যাব। তো তান্ত্রিক বলে না তুই এগুলো করতে পারবি না, এগুলা তুই ওকে ছেড়ে চলে যা, তোকে কি দিতে হবে। বলছে না আমার কিছু লাগবে না, আমি যাব না। তো তান্ত্রিক বলে তুই তো যাবি, এই বলে কি যেন মানে দেয়, ধূপ পরা দেয়, পানি দিয়ে তেল মেল দেয়। তো আমার চাস্তো বোনটা চিৎকার করে ওঠে, চিৎকার করে ওঠে, মানে প্রচুর। আবার চাস্তো বোনটাকে মারো, তান্ত্রিক গায়ে হাত তোলে। এই বিষয়গুলা ওই জিন বলতে একটা পর্যায়ে বলে আচ্ছা ঠিক আছে আমি চলে যাব, আমাকে একটা খাসি দেওয়া লাগবে, একদম কালো একটা খাসি, এটা আমাকে দিলে আমি চলে যাব। যেই কথা ওই কাজ, একটা খাসি আইনা ওইটা জবাই করে দেওয়া হয়। আর ও আমার চাস্তো বোনকে গোসল টোসল দেওয়া হয়। গোসল টোসল দেওয়ার পরে ও আস্তে আস্তে স্বাভাবিক সুন্দরভাবে জীবনযাপন করতে থাকে। পরে একটা সময় আমরা আসলে রিয়েলাইজ করি যে ওই তান্ত্রিকটাই আসলে এই জিনটাকে আমার এই কাজিনের পিছনে লাগিয়ে দেওয়া হয়েছিল, ওর মানে সম্মান বাড়ানোর জন্য, ওর নাম ডাক হওয়ার জন্য। আর আমার চাচার যেহেতু অনেক মানে সম্মান, এই জন্য চাচার কি কোনো একটা কারণে হয়তো চাচার প্রতি ওর ক্ষোভ ছিল, কিন্তু এই ক্ষোভটা মানে প্রকাশ করলো এইভাবে গিয়া। শেষমেশ আসলেই 10 বছর অনেক অনেক জায়গায় যাওয়া হয়েছিল, অনেক কাছেই গেছিল, কিন্তু কোনো লাভ হয় না। ওই তান্ত্রিক কাছে আসার পরেই স্বাভাবিকভাবে সুন্দরভাবে আবার হয়ে গেছে। এখন ওই তো আমার কাজিন বিয়েও হয়ে গেছে, প্রায় 10 বছর হয়েছে, বাচ্চা টাচ্চাও খুব স্বাভাবিক আছে এখন। এই ছিল আমার ফার্স্ট গল্প। ধন্যবাদ মেহেদী আপনাকে। আমরা একটু বন্ধুদের কাছ থেকে ঘুরে আসতে চাই, যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। মেহেদীর কাছে চলে যাব। মেহেদী, পরের ঘটনাটা শুনি। এরপরে ঘটনাটা হলো ভাই আমার নানা বাড়ির ঘটনা নিয়ে কেন্দ্রিক। আমার নানা অনেক আগে আপনার নিজের বাড়ি থেকে সরে আসা, বাগান বাড়িতে একটা বাড়ি করে, একটা লম্বা দরজা করে বাগানের ভিতর দিয়ে, আর বাগানের ভিতরে একটা বাড়ি করে। তো বাড়ি করার পর থেকে আসলে একটা সমস্যা ফেস করে ওই আমার নানা বাড়ির আত্মীয় স্বজন সবাই। সেটারও প্রথম দিকে ঘটনাগুলো ঘটে এরকম যে কে যেন আপনার টিনের ভেড়ায় নখ দিয়ে আঁচড় দেয় রাত্রবেলা। তারপরে এমনও হয় মানে হাঁটাহাঁটির শব্দ টিনের চালে বা ঘরের পাশে মচন বছর করে, মানে পাতার উপর যে হাঁটে মানুষ, ওরকম একটা শব্দ পায় প্রতিদিন রাত্রি। বা কেউ হঠাৎ করে দেখা গেছে কেউ বাসায় ঢুকতেছে, পিছন থেকে নাম ধরে ডাক দেয়, একবার ডাক দেয়, কিন্তু পিছনে ফিরে কাউকে দেখা যায় না। তারপরে এমনও হয়েছে দেখা গেছে রান্নাঘরে আমার খালামণিরা বা বড় বড় খালাতো বোন আছে, ওরা রান্না করতেছে, হঠাৎ করে কেউ মানে অনেক পশমযুক্ত হাত রান্নাঘরে বেড়ানিতে হাত দিয়ে ঢুকে দেওয়া, টান পায়ে আসর দিতেছে বা কিছু দূরে টান দিতেছে, হঠাৎ করে সবাই ভয় পাওয়া যায়, চিল্লাচিল্লি করে। তো এরকম ভাবে কন্টিনিউ মানে প্রতিদিনই কিছু না কিছু দেখা যায়। একদিন আমার আম্মা, আমার খালামণি, বড় খালামণি, উনি বাড়ি মানে আগের বাড়ি করতো, তো বাসা থেকে বেরিয়ে একটু দূরে একটা বাথরুম ছিল, ওখানে গেছেন রাত্রবেলা হারিকেন নিয়ে, বিদ্যুৎ ছিল না, হারিকেন হাতে নিয়ে বাথরুমে গেছেন। তো আম্মা বাথরুমের ভিতরে আর খালামণি দাঁড়িয়ে আছে বাইরে। তো হঠাৎ করে খালামণি দেখতেছেন যে পাশের একটা গাব গাছের উপরে ডালে একটা ছাগল দাঁড়িয়ে রয়েছে, একটা বড় সড়ো একটা ছাগল দাঁড়িয়ে একদম লাল টকটকে চোখ করে আমার খালামণির দিকে গরম চোখে তাকিয়ে আছে। এটা দেখে খালামণি ওই জায়গায় সেন্সলেস হয়ে পড়ছে। আর আম্মু বাসাতে মানে ইয়া থেকে বাইরে, ওয়াশরুম থেকে বাইরে দেখে যে খালামণি ওই জায়গায় সেন্স, আম্মু চিৎকার ভিজে দাঁড়িয়ে পড়ছে। পরে ওনারা ধরে আমার খালামণি দুটা বাসায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে খালামণি বলল যে এই ঘটনা। তো এভাবেই চলতেছে, প্রতিদিন কেউ না কেউ কিছু না কিছু দেখে। হঠাৎ করে দেখে যে একটা কালো ছায়ামূর্তি অনেকটু দূর থেকে আফসাফসা দেখা যায়, হাইটটা চলে আমার মিলিয়ে যাইতেছে। ম্যাক্সিমাম সময় এরকমই ঘটে যে কেউ আসতেছে, আমার মামা বা খালামণি বা নানা, তো হঠাৎ করে পিছে থেকে ডাক দেয়, একবার ডাক দেয়, কিন্তু পিছে তাকাইলে আর দেখা গেছে নাম ধরে ডাকে, কিন্তু আর কাউকে দেখা যায় না। তেমন ভাবে দিন কাটতেছিল। আমার ছোট মামা বিবাহিত ছিল, আমার মামিও বা আমার নানা বাড়িতে ছিল ছোট মামি। তো ওনারা সবাই জানতো বিষয়টা যে আসলে কিছু একটা সমস্যা আছে। তো ছোট মামানি প্রথম একটা বাচ্চা হয়, আমার মামাতো ভাই।
ওর নাম ছিল সাইফুল। ও আমার মামি কি করে একদিন সন্ধ্যাবেলা ঘাটলায় আসে, পুষ্কুনি ঘাটলায় আসা ও কি কাজ করতেছিল। তো এই সময় দেখে যে পুষ্কুনির অপর পাশে একটা ড্রেন আছে, ড্রেনের মানে মাথাটা পুষ্কুনির সাথে মিলানো। তো ওই ড্রেনের কাছে দেখতেছে আমার মামি যে ভয়ঙ্কর ধরনের একটা মানে ছায়া মূর্তি ধারে আসে, ঠিক সন্ধ্যার সময় আফসা আফসা বোঝা যায়, আর চোখগুলা জল জল করতেছে, একদম আলো আগুনের মতো জল জল করতেছে, তাকে আছে একদম গরম চোখে। তো আমার মামি ওখানে ভয় পায়, ওই জায়গাতে চলে যায়। চলে গিয়া বাসায় যাওয়ার পরে ওই যে আমার মামাতো ভাই দুধ পান করায়। তো ওই দিন রাত্রি হঠাৎ করে আমার মামাতো ভাই আপনার অসুস্থ হয়ে যায়, বমি করতে করতে ওই রাত্রি মারা যায়। তো সবাই ভাবে যে আসলে এটা ওইটার কারণেই হয়েছে। যাই হোক, ওইটা নেয়া কন্টিনিউ এরকম না এরকম কিছু না কিছু ঘটতেছে। তার একদিন রাত্রবেলা আমার এক মামাতো ভাই দেখতেছে যে নারকেল গাছে ছাগল আপনার হাইটটা নারকেল গাছে মাথায় উঠে যাইতেছে, বা এমন দেখতেছে যে দুইটা আলো নাচানাচি করে খেলা করতেছে রাত্রেবেলা। তো এর কিছুদিন পরেই আমার এক খালাতো বোন রে ওই মানে জিনটা রে ধরে একদিন মানে বনের বাগানের পাশ দিয়ে হাঁটতে আসতেছিল, ওই সময় ওর ধরে বাসায় এসে আবল তাবল কথাবার্তা বলে, একদম চিল্লা পাল্লা করতেছে, চিৎকার করতেছে, বমি করে। তো আমার বড় মামা এক হুজুরের কাছে যায়, হুজুরের কাছ থেকে যায় হুজুরের সবকিছু খুললা বলে যে এই ঘটনা আমার ভাগ্নির তো এরকম এরকম মনে হয় সম্ভবত জিনে ধরছে। তো হুজুর বড় মামারে কিছু জিনিস শিখিয়ে দেয়, দোয়া দুরুদ শিখায়, হ্যাঁ তেল পরা দেয়, পানি পরা দেয়। তো হুজুর বলে যে এই তেলগুলা তোমার ভাগ্নির গায়ে মাথায় বা নাকে মুখে মেখে দিবা, তাহলে জিনটা হাজির এসে তোমার সাথে কথা বলবে এবং জিজ্ঞেস করবা তাদের কি কি সমস্যা, কি হয়েছে না হয়েছে। তো বড় মামা কি করে ওই হুজুরের কথা মতন কাজ করার পরে আপনার ওই জিনটা চলে আসে। পরে বড় মা জিজ্ঞেস করে তুই কে? বলতেছে আমি একটা জিন, আমি এখানেই থাকতাম, তোর বাবা এসে এখানে বাড়ি করার পরে আমার সমস্যা হইতেছে, এইটাই আমার বাড়ি ছিল, এখন আমি তোদেরকে ছাড়বো না, আমার বাসস্থান নষ্ট করে তোরা বাড়ি করছস, আমি তোদেরকে ডিস্টার্ব করবো। বলতেছে তুই আমার চিনস? হ্যাঁ চিনি, তোর নাম হলো নূর ইসলাম, আমি তোকে খুব ভালো করেই চিনি, তুই তোকে সবাই ভয় পায়। তুই ভয় পাস না? আমার বড় মা জিজ্ঞেস করে তুই ভয় পাস না? বলতেছে না আমি ভয় পাম কেন, তোর তুই উল্টা আমাকে ভয় পাবি, তুই জানোস আমি আমার কত ক্ষমতা, আমি কি কি করতে পারি। তো বড় মামা সেখানে বলে যে তোর ক্ষমতা তো পরে দেখবো, আগে তুই আমার ক্ষমতা দেখ। এই কথা বললে হুজুরের সেখানে দোয়া দুরুজ পইরা ওই জিনটাকে অনেক কাবু করে ফেলে। আমার খালাতো বোনের উপর যে জিনটা ভর করছিল, শেষমেশ ওই জিনটা আসলে যাইতে রাজি হয় আমার খালাতো বোনকে ছেড়ে, এবং একটা জুতা মুখী নিয়ে ওখান থেকে ওই জিনটা চলে যায়। তো যাক, ওইটা আমার খালাতো বোন সুস্থ হয়ে যায়, তারপরে আর কোনো সমস্যা হয় না। কিন্তু কিছুদিন পরে আমার ওই নানু বাসার পাশেই একটু পাশ দিয়া আপনার আমার এক খালাতো ভাই এসে বাড়ি করে, ও নানুর কাছ থেকে জমি নিয়ে একটা বাড়ি করে, ঘর করে। এখন ঘর করার পরে সমস্যা আরো বেশি শুরু হয়ে যায়। খালাতো ভাই ওই ঘরে ঢুইখা কে যেন খালাতো ভাই গলা চেপে ধরে, রাতে ঘুমের ভিতরে দম আটকে পরে খালাতো ভাই চিৎকার টুৎকার দিয়ে ওঠে বা টাইনা বাহিরে নিয়ে যেতে চায়। তার খালাতো ভাই অনেক ভয় পায়, খালাতো বউ বাচ্চা সহ থাকে তো বাসায়। তো এরকম চলতে থাকে, কিছুতে কিছু হয় না। তো মামার পরামর্শে খালাতো ভাই ওই হুজুরের শরণাপন্ন হয়। হুজুর বলে যে তোমরা বাড়িটা বহন করে ফেলো, তাইলে সমস্যাটা মনে সমাধান হয়ে যাবে। তো হুজুরের পরামর্শে 4জন মাদ্রাসার ছাত্র আসে, আইসা বাড়ির চারপাশে দাঁড়ায় আজান দিতে থাকে। আজান দেওয়ার পরেই মানে অলৌকিকভাবে ওই 4টা ছেলেই বোবা হয়ে যায়, আর কথা বলতে পারে না। মানে বাড়িটা বহনটা হয়ে যাওয়ার পরে ওই 4টা ছেলেই বোবা হয়ে যায়। ওই 4টা ছেলের পরে অনেক পরে, প্রায় 6 মাস পরেই ওই ছেলেগুলো আবার সুস্থ হয়। সুস্থ হওয়ার পরে এই সমস্যাটা স্থায়ীভাবে সমাধান হয়ে যায়। কিন্তু সমস্যাটা এখন আবার নতুন করে শুরু হয়েছে ইদানিং, যেটা হলো আগের বাড়িটা ভাঙিয়া আর নতুন করে ফাউন্ডেশন করে বাড়ি করতেছিল এই আমার মামারা খালতো ভাইরা। কিন্তু ভাঙার কারণে ওই যে মাটির ভিতরে যে ইয়াগুলা কাটছিল, মানে বহন করার জন্য যে তাবিজ গুলা কাটছিল, ওগুলা নষ্ট হয়ে গেছে। এখন নতুন করে আবার সমস্যা হইতেছে। এখন ওই জায়গাটাই এখন আজান কে দিবে এই লোকটা পাইতেছে না, যদি বউ হয়ে যায়। এই ছিল আমার দ্বিতীয় ঘটনা ভাইয়া।
অনেক অনেক ধন্যবাদ মেহেদি আপনাকে। নিশ্চয়ই আমরা আবারও আপনার কাছে আসবো। রাইট নাও আমরা আবার ঘটনায় চলে যাব। মেহেদি ভাই, আপনার কাছ থেকে পরের ঘটনাটা শুনে ফেলি, বলুন। এই ঘটনাটা ভাইয়া আমার এক চাস্তো ভাইয়ের শালির মেয়ের সাথে, একদম ছোট একটা মেয়ের সাথে কটা। সেটা হলো ও ওর নানা বাড়িতে থাকতো, মানে আমার চাস্তো ভাইয়ের শালির মেয়ে ছোট ছিল। তো ও হঠাৎ করেই খুব অসুস্থ হয়ে পড়ে, প্রচুর বমি করে, চিল্লাচিল্লি করে, রাত্রে ঘুমাইতে দেয় না। রাত্রে হইলে ওর সমস্যাটা আরো বেশি হয়ে যায়, কান্নাকাটি করে, বলতেছে কে যেন আসতেছে, আমি ঘরে থাকবো না, আমার বাইরের থেকে ডাকতেছে, আমার বাইরে নিয়ে যাও। ওর বয়স 4 বছর, 4 বছর ওই সময়ের কথা। তো চিল্লাচিল্লি কান্নাকাটি করার পরে ও কি করে, একটা নির্দিষ্ট জায়গা আছে বাড়ির উঠোনে, একটা ডালিম গাছ ছিল, ওই ডালিম গাছের নিচে আসলে ও স্বাভাবিক হয়ে যেত। মানে ডালিম গাছের নিচে ও চলে আসতো অটোমেটিক। দিনের বেলা যখনই ওরে ফালে মানে রাখিয়া আসতে হইতো, ও হাইটটা চলে আসতো, আইসে ডালিম গাছের নিচে বসে থাকতো, ওখান থেকে ওর নড়তো না। আর ওখান থেকে ওরে সরাইতে গেলেই ও চিৎকার চেঁচাচ্ছি বলতো যে আমার গা জ্বলে যাইতেছে, আমার খারাপ লাগতেছে, ও দেখেছে বমি করতেছে, চিল্লা, সারাত্রে ঘুমাইতে দিত না। বলতো আমি বাইরে যাব, বাইরে যাব। বাইরে থেকে বাইরে আসিয়া দেখা যাচ্ছে ওই ডালিম গাছের দিকেই ও হাঁটে চলে যায়। তো এভাবে আসলে দিন কাটতেছিল। প্রথম মনে করছিল যে সমস্যা ডাক্তার, এই সমস্যা, ওরে ডাক্তার শরণাপন্ন হয়, ডাক্তার কিছুই খুঁজে পাইতেছে না, ডাক্তার ওষুধ দেয়, ওষুধ খায়, কিন্তু সমস্যা আর সমাধান হয় না, দিন দিন শুকিয়ে যাইতেছে, নষ্ট হয়ে যাইতেছে শরীর। এভাবে চলার পরে বিভিন্ন জায়গায় ওই তান্ত্রিকের শরণাপন্ন হয়। তান্ত্রিক শরণাপন্ন হওয়ার পরে তান্ত্রিক ওই গোসল দেয়, পানি দেয়, তেল পরা দেয়, বলতেছেন যে জিনের নজর আছে, ঠিক হয়ে যাবে, এটা করেন সেটা করেন। আসলে কিছুই আর কোনো সমাধান হয় না। তো এভাবে চলতে চলতে পরে একদিন আমার মাওই ছিল, মাওই এক তান্ত্রিকের খবর জানতো, আমার এলাকারই, দেশের বাড়ির এলাকারই, একটু দূরে। তো বলতেছে যে ওই তান্ত্রিকের কাছে নিয়ে যা, ওখানে গেলে সমস্যাটা হয়তো সমাধান হইতে পারে। তো ওইখানেই আসলে নিয়ে গেছিল। নিয়ে যাওয়ার পরে ওই তান্ত্রিকের একটা বৈশিষ্ট্য ছিল, উনি নিজের বাসায়, কোনো জায়গায় যাইতেন না, নিজের বাসায় চিকিৎসা করতেন মানুষের। ওনার ঘরের ভিতরে একটা আলাদা রুম ছিল, যে রুমটা সবসময় অন্ধকার থাকতো, আর তান্ত্রিক ঘরের বাইরে, রুমের বাইরে থাকতো। আর রোগী যে ছিল তারে ওই রুমে ঢুকিয়ে দেওয়া হইতো। তো এটা আসলে ওখানে জানার পর জানতে পারে যে ওই রুমটার ভিতরে 4টা পরী আসতো। ওই পরী 4টা আপনার এক জায়গায় মানে ডাক্তারি পড়া মানুষের মতো ডাক্তারি পড়াশোনা করে অনেক বড় ডাক্তার হয়ে গেছে। ওই মানে ওরা যে কোনো রোগেরই চিকিৎসা ওখানে করে, ডাক্তারি সমস্যার সমাধান হইলে ওই 4টা রোগী আসার পরে ওই রুমে ঢুকে দেওয়ার পরে অন্ধকারের ভিতরে যে রোগী বসে থাকতো, রোগী বুঝতে পারতো যে রুমে আরো অনেকগুলা মানুষের অস্তিত্ব আছে বা কেউ আছে। তারা দেখা গেছে একজনের সাথে কথা বলতেছে, বা বাইরে যে তান্ত্রিক ছিল যার মাধ্যমে চিকিৎসাটা করতো ওই পরীরা, তার সাথে কথা বলতেছে, কথা স্পষ্ট শুনতেছে, বাইরে যারা দাঁড়িয়ে আছে তারাও শুনতেছে, কিন্তু রুম থেকে কারা কথা মেয়েলি কণ্ঠ, কারা কথা বলতেছে, কি বলতেছে, এই ব্যাপারগুলা মানে দেখা যাইতো না, কিন্তু অনুভব করা যেত, বোঝা যেত কথা বলতেছে। যে রুমের ভিতরে থাকতো রুগী, সে বুঝতো যে তার এমুক জায়গায় হাত দিছে বা ধরতেছে, বুঝতেছে, বোঝার চেষ্টা করতেছে। তো ওই যে সেই আমার বাকনিটা, ওকে নিয়ে যাওয়ার পরে পরীরা বলতেছে যে দেখেন, ও আপনাদের পাশের বাসারই একজন, নাম বলবো না, সমস্যা হলো ওনার মানে সন্তান হইলে আর বাঁচে না, উনি সন্তান হইলে বাঁচে না, এই জন্যই আপনার মেয়ের উপরে কালো জাদু করছে, কালো জাদু কইরা যাতে আপনার মেয়েটা মারা যায় আর ও সন্তানটা বাইচে থাকে, এর একটা সিস্টেম করছে, প্রসেস করছে, এই জন্য আপনার মেয়েটার এই অবস্থা। তো কালো জাদু করে আপনাদের বাড়ি উঠানে একটা ডালিম গাছ আছে, ওই ডালিম গাছের গোড়ার নিচেই ওই তাবিজটা রাখা আছে, কালো জাদুর তাবিজটা রাখা আছে, ওইটা উঠে পুড়ে ফেলালে সমস্যাটা সমাধান হয়ে যাইব। আর সাথে সাথে কিছু ডাক্তারি চিকিৎসা আছে, ডাক্তারি চিকিৎসা করাইলে এই সমস্যাটা এমনি ওর যে দুর্বলতা আছে ওগুলা সব ঠিক হয়ে যাব। তো এই কথাটা বলার পরে আসলে ওই বাড়িতে যায়, ওই ইয়ার নিচে তাবিজ পাওয়া যায়, ওই ডালিম গাছের নিচে তাবিজ পাওয়া যায়, তাবিজটা উঠানো হয়। ও এখানে একটা ঘটনা ঘটছে, সেটা হলো ওই আমার যে বাগ্নিটা ছিল, ওকে ওই পরীদের পছন্দ হয়,
পরীদের পছন্দ হয়, পরীরা ওর একটা রিং গিফট করে, ওর হাতে সরাসরি হাতে পরে দেয় রিংটা। ওই রিংটা এখনো আছে। তারপরে আরেকটা ঘটনা ঘটে, আমার বাগনিটা সুস্থ হয়ে যায়। তারপরে একটা ঘটনা ঘটে, ওই যে তান্ত্রিক কামাল ছিল, ওনার নাম ছিল কামাল, ওনার মানে ওনাকে ওই পরীরা নির্দিষ্ট কিছু শখ এঁকে দিয়েছিল জীবনের জন্য, যে তুমি জীবনে এইভাবে চলতে হবে, এরকমই করতে হবে, এরকম ভাবেই থাকতে হবে, এর ব্যতিক্রম কিছু হলে আর আমরা তোমার কাছে আসবো না, থাকবো না, আর মানুষের এরকম সুযোগ সেবা করবো না। আর একটা সবচেয়ে বড় ইন্টারেস্ট ব্যাপার ছিল, ওই পরীরা কোনো প্রকার টাকা পয়সা নিত না। এমনকি এমনও রেকর্ড আছে, আমি জানতে পারছি যে পরীরা ওখানে আপনার যদি দেখা যাচ্ছে কোনো মেডিসিনের দরকার রোগীর, যে এই মেডিসিনটা বাংলাদেশে পাওয়া যাচ্ছে না, তো পরীরা ওই টাকা নিয়ে ওই যেখানেই পাওয়া যাক, বিশ্বের যেখান থেকে পাওয়া যেত ওই মেডিসিনটা কালেক্ট করে না ওই তান্ত্রিককে দিত, তান্ত্রিক এটা ওই রুগীকে করতো। এরকম ঘটনা অহরহ ছিল। তো এরকম 2-3 বছর যাওয়ার পরে আপনার হঠাৎ একদিন ওই যে তান্ত্রিক কামাল ওরে যে বাধ্যবাধকতা দিয়েছিল পরীরা যে কিভাবে চলতে হবে, ও ওইটা ক্রস করে, ওই লাইনটা ক্রস করে। তো একদিন ক্রস করার পর রাস্তা দিয়ে হাঁটতেছিল, মানে ও কি যেন সমস্যা হয়েছিল, যাই হোক ওর উপর ওরে ধৈর্য উসকে একদম পুষ্কুনি মাঝখানে ফালাই দেয়। ওই ফালানোর পরই ওর পায়ে একটু সমস্যা হয়, আর ওই পরীগুলো আর আসে না ওর কাছে, মানে ওখান থেকে ওর তান্ত্রিকও শেষ হয়ে যায়। এই ছিল আমার ঘটনা ভাইয়া। অনেক অনেক ধন্যবাদ। তো আমরা চলে যাব আমাদের বন্ধুর মেহেদির কাছ থেকে আরেকটা ঘটনা শুনি। এই ঘটনাটা ভাইয়া আমার এলাকারই একটা ঘটনা। এটা হলো তান্ত্রিক, একজন বড় মাপের তান্ত্রিকের ঘটনা। ঘটনাটা হলো, উনি যখন কোনো রোগীর জন্য কাজ করতেন, তো কাজ করার দেখা গেছে ওনারা যখন কাজ করেন বা জিন হাজির টাজির করেন, রোগীকে নিয়ে রাত্রবেলা ওই করতে থাকেন, মুর্শিদি গান গাইতে থাকেন, ঢোল তবলা হারমোনি টারমোনি বাজায় গান গাইয়া তারপর জিন হাজির করতেন। উনি ছিলেন হিন্দু, তো উনি জিন হাজির করতেন, কিন্তু জিন হাজির করার পর হঠাৎ করে জিন যেন কেন চলে যেত, আর সেই আবার মানে চলে যেত। ওনার মানে এরকম হইতো না, উনি অনেক বড় তান্ত্রিক ছিলেন। উনি হাজির করার পর জিনকে আটকে রাখতে পারতেন না, জিন কেন যেন চলে যেত। তো উনি এটা নিয়ে আসলে খুব সমস্যা ফিল করতেছিলেন, আর ওনারও একটা বদনাম হইতেছিল যে ওনার উনি আর কাজ পারে না, কাজ জানে না, ঠিক আছে। তো উনি এটারে কি করেন, উনি ওনার পার্সোনালি জিন পালতেন, ওই জিন রে উনি ডাকলেন, ডাকিয়া, এটা আমার নিজে ওনার মুখ থেকে শোনা ঘটনা। তো উনি নিজে ডাকলেন, ডাকিয়া উনি ওই জিনকে জিজ্ঞেস করলেন আসলে সমস্যাটা কি। তখন জিনরা বলতেছে যে হুজুর আপনার যেখানে জিন ডাকেন, ডাকার পরে আরেকজন তান্ত্রিক আসে। উনি ছিলেন মুসলমান তান্ত্রিক, উনি আসে সাধারণ মানুষের বেশে, আসে আপনি যখন জিনকা ডাইকে আটকায় ফেলান মন্ত্র দিয়া, তো উনি সেই বানটা কাইটা দেয়, এই জন্য জিনটা আবার চলে যায়, এই জন্য আপনি কাজ করতে পারতেছেন না। তো কন্টিনিউ এই সমস্যাটা হয়, মানে উনি আর কাজ করতে পারতেছে না, জিন সারাইতে পারতেছে না। তো উনি এটা নিয়ে ভাবে আসলে কি করা যায়। তো উনি ওই যে তান্ত্রিক, ওই তান্ত্রিক মুসলমান যে তান্ত্রিক ছিলেন, ওনার উপর কালো জাদু করে এই তান্ত্রিক, বড় তান্ত্রিককে, যে এই জন্য সমস্যা ফেস করতেছে, এই জন্য ওরে শিক্ষা দিতে হবে। ওনার পিছনে উনি 2টা জিন লেলিয়ে দেন। তো ওনাকে মানে আসলে ওনার বাড়িতে ঠিক মতন ওই 2টা জিন থাকতে দিত না। উনিও তান্ত্রিক, কিন্তু অত বড় মাপের তান্ত্রিক না, উনি জিন বসে আনতে পারতেন না, বা মন্ত্র জানতেন, বা জিন কিভাবে তেল পড়াটা পানি পড়াটা দিয়ে সারাতে হয় এটুকু মোটামুটি জানতেন। আর এই জন্য উনি মানে মনে করতেন যে ওনার মতনই ওই তান্ত্রিক হয়তো ওনার চেয়ে বেশি জানে না, কিছু জানেন না, এই জন্য নিজের কেরামতি দেখানোর জন্য এটা করতেন। কিন্তু ওই 2টা জিন ওনার একদম মনে করেন এমন ভাবে পিছু লাগে, মানে এক একদিন এক একটা ঘটনা ঘটায়। যেমন দেখা গেছে বাড়িতে রওনা করছে, ধাক্কা দিয়ে ফালাই দেয়, বা এই মারে, বা এই ঢিলা মারে, টিনে থালে ঢিলা মারে, বা ওর বাচ্চারে নিয়ে একটা গাছের মগডালে বসিয়ে রাখে, বা বউর উপরে ভর করে বউ আবল তাবল বলতেছে, পাগলের মতন করতেছে। আবার উনি ঠিক করে ফেলায়, উনি একটা অতিষ্ঠিত হয়ে গেছেন, কিন্তু ওই 2টা জিনের উনি কোনোভাবে বসে আনতে পারেন না। তো ওই এরকম পারেন না, পরে উনি কি করেন, ওই জিন 2টাকে হাজিরও করতে পারেন না, সমস্যাটা কি বুঝতেও পারতেছেন না। তো ওই জিন 2টা ওনারে একদিন একা রাত্রবেলায় পায়া ওনারে অনেক জোরে একটা পারে, মানে আসার মারে উপর থেকে ফালাই দেয়, উসকে অনেক উপর থেকে ফালাই দেয়। আর ফালাই দেওয়ার কারণে ওনার আসলে মাজাটা ভেঙে যায়, আর পিঠে একটা গুজের মতন হয়ে যায়। উনি এই ভাঙা মাজা গুজ নিয়ে এখনো চলাফেরা করতেছেন, আর ওই তান্ত্রিক গিরিও ছেড়ে দিচ্ছেন।
পরে আসিয়া ওনার কাছে মাপ চাইছেন বড়তান্ত্রিক, যে আমার আসলে মাফ করে দেন, নাহলে তো এই জিনগুলো আমাকে মেরে ফেলবে। পরে উনিও ওনারা মাফ করে দেন, এভাবে আসলে সমস্যাটা সমাধান হয়ে যাবে এই ছিল। ধন্যবাদ মেহেদি আপনাকে। নিশ্চয়ই আবারও কোনো একদিন আপনার সাথে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। তো চলুন আমাদের আজকের অনুষ্ঠানের শেষ অতিথির সাথে আমরা একটু পরিচিত হয়ে আসি। কি নাম বন্ধু আপনার? আসসালামু আলাইকুম উদয় ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি রিফাত বলছি। রিফাত, সো আমরা তোমার কাছ থেকে নিশ্চয়ই ডিফারেন্ট টাইপের কিছু স্টোরি শুনবো। সো প্রথম অভিজ্ঞতাটা শুনে ফেলি আমরা। আচ্ছা, প্রথমে বলে নেই, আমরা মেইনলি হচ্ছে আগে ফ্রেন্ডরা মিলে খুব ঘুরতে পছন্দ করতাম। আচ্ছা, দেখা যেত কোনো জায়গায় একটা নতুন কোনো একটা প্লেস, সেখানে আর কি সবাই মিলে ঘুরতে যেতাম। তো এই সুবাদে হচ্ছে আমার বিভিন্ন জায়গায় ঘোরা পড়েছে, এবং অনেকের কাছে থেকেই আমরা নতুন নতুন যেসব স্টোরি বা যে ঘটনাগুলো, সেগুলো ঘটনা শোনার আর কি আমাদের সুযোগ হয়েছে। ওকে। তো আমি আজকে যে ঘটনাগুলো বলবো সেগুলো মেইনলি হচ্ছে আমার সাথে ঘটা। তো ফার্স্ট স্টোরিটা বলি। ওকে। তো এটা আরো প্রায় হচ্ছে 7 থেকে 8 বছর আগের ঘটনা। তো আমরা একটা প্ল্যান করি যে আমরা 7জন বা 8জন বন্ধু মিলে আমরা রাজশাহীতে একটা ট্যুর দিব। তো যেই কথা সেই কাজ। তো আমরা যেই দিন হচ্ছে ট্যুর দিব তার 5 থেকে 6 দিন আগে সবাই প্ল্যান করলাম যে ঠিক আছে, আমরা যেহেতু ট্যুর দিবই, তো আমরা 3 থেকে 4 দিনের একটা ট্যুর দিব। তো দেখা যায় যে প্ল্যান করার সময় তো সবাই প্ল্যান করি, কিন্তু যাওয়ার সময় আর ওরকম সবাইকে পাওয়া যায় না। তো আমরা মেইনলি যেদিন যাব তার আগের দিন আমাদের ওইভাবে করে কমতে 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 আমরা 3 জন আর কি ফাইনালি ঠিক করে যে আমরা যাব। তো এর মধ্যে আমি ছিলাম, আমার একটা বন্ধু ছিল ফয়সাল, এবং আরেকজন ছিল হচ্ছে রবিন। তো আমরা সকালবেলা হচ্ছে ট্রেনে গেলাম। ট্রেনে যে ওখান থেকে প্রায় পৌঁছাতে পৌঁছাতে আমাদের 5টা বেজে গেল, বিকাল 5টা। তো ওখানে হচ্ছে আমরা একটা গেস্ট হাউস সিলেক্ট করলাম, যে গেস্ট হাউস অ্যাকচুয়ালি মানে ওরকম যে খুব বড় সড়ো গেস্ট হাউস ওরকম না, একটা ফ্যামিলি বাসার মতোই। তো তারা হচ্ছে এরকম বিভিন্ন যারা যারা ট্যুর দেয় তাদেরকে হচ্ছে মানে থাকা খাওয়ার ব্যবস্থা করে আর কি। তো দেখা যায় যে আমরা যে 3 জন গেলাম, যাওয়ার পর সেখানে আমরা লাঞ্চ করলাম। লাঞ্চ মানে ফ্রেশ হলাম, লাঞ্চ করলাম। তো তখন প্রায় হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে, ওরকম একটা অবস্থা। তো আমরা ছাদের উপর হচ্ছে সবাই বসে, আমরা 3 জন প্লাস হচ্ছে ওই বাসার আরো 2 জন ছিল। তো সন্ধ্যা হলে হয় কি, দেখা যায় একেবারে সবাই একসাথে মিলে আমরা বিভিন্ন ধরনের গল্প করি। তো সেই গল্প করতে করতে হঠাৎ করে মানে একটু ভৌতিক টাইপের দিকে চলে গেল ঘটনাটা, যে আমরা একটু ভূতের গল্প বলা শুরু করলাম, যে কে কিরকম এক্সপিরিয়েন্স করলো। তো এক একজন এক এক রকম কথা বলছে। তো এর মধ্যে হঠাৎ করে ওইখানে যে লোকাল 2 জন ছেলে ছিল, তারা বলল যে আমরা যেই বাসায় আছি তার পাশের বাসায় মাঝে মধ্যে কিছু ঘটনা ঘটে, যেগুলা মানে সবাই দেখে না, বাট মাঝে মধ্যে সেখানে আর কি এরকম ঘটনা ঘটে। কিছু মানুষ দেখে, তারা সচরাচর বলতে চায় না যে আসলে ওইখানে ঘটনাটা কি হচ্ছে। তো আমি তার কাছে জিজ্ঞেস করলাম অ্যাকচুয়ালি আসলে ওইখানে কি হয়। তো সে বলল যে মানে আমাবস্যার রাতে ওইখানে ছাদের উপরে কাউকে হাঁটতে দেখা যায়। তো লাকিলি বলবো নাকি হচ্ছে আনএক্সপেক্টেডলি বলবো, ওই দিনই হচ্ছে আমাবস্যা ছিল। তো আমরা চিন্তা করলাম যে যেহেতু এরকম একটা বাসা এবং আমরাও মোটামুটি 4-5 জন আছি, তো দেখি আজকে রাতে কি হয়। তো আমাদের মধ্যে আমরা 2 জন মোটামুটি হচ্ছে একটু সাহসী ছিলাম, আর বাকি যারা যারা ছিল ওরা এতটা সাহসী ছিল না, এবং তারা বারবারই না করলো যে না ওই জায়গায় যাওয়ার দরকার নেই, বা ওইখানে কি হয় এগুলো দেখার দরকার নেই। তো ওইখানে যে বাড়িটা ছিল, ওই বাড়িটা একটা পরিত্যক্ত বাড়ি ছিল, এবং সেখানে একটা কেয়ারটেকার ছিল। যে এছাড়া কেয়ারটেকারটাও মানে ওইভাবে করে যে বাড়ির ভিতরে থাকতো তা না, জাস্ট নিচে একটা আলাদা রুম করে হচ্ছে ওই রুমের মধ্যে কেয়ারটেকারটা থাকতো। তো আমরা ট্রাই করলাম যে ওখানে
বাড়ির যেই রুমটাতে হচ্ছে এরকম বিভিন্ন জিনিস দেখা যায় এবং যেই ছাদে মানে ছাদের এক পাশে হচ্ছে এই দেখা যায় আসলে কিরকম মানে ওই উপর দিয়ে কেউ হাঁটছে। তো আমরা কি করলাম যে আমাদের যে বাড়িটা সেই বাড়ির এমন একটা রুমে গেলাম যে সেই রুম থেকে পাশের বাড়ির ওই রুম এবং ছাদটা দেখা যায়। তো ওইখান থেকে আমরা প্রায় হচ্ছে রাতের বেলা খাবার টাবার খেয়ে সবাই যার যার মতন রুমে গেল এবং আমরা সেট করলাম যে রাত্র 12টার সময় আমরা 12টা বা 1টার সময় আমরা ওই রুমের মধ্যে সবাই একসাথে জড়ো হব। তো যেই কথা সেই কাজ, আমরা রাতের বেলা খাওয়া দাওয়া করে রাত্র ঠিক 1টার সময় আমরা ওই রুমে জড়ো হলাম। তো আমাদের মধ্যে ওরকম কোনো ছিল না যে আসলে এতদিন পর এরকম কি কোনো ঘটনা ঘটবে না কি, তো আমরা অতটা পাত্তা দিই নাই। কিন্তু যেই প্রায় হচ্ছে 2টা 2:30 পৌনে 3টার মতন বাজলো, তখন প্রায় সবার চোখে ঘুম ঘুম, যে এখন প্রায় একটু ঘুমের মধ্যে তন্দ্রার মতন চলে আসছে। তো সেই অবস্থায় হঠাৎ করে দেখলাম কি মানে আমরা মেনলি হচ্ছে সবাই কোন সময় জেগে থাকবো বা না থাকবো এরকম অবস্থার কারণে আমরা করলাম কি একটা ক্যামেরা হচ্ছে ওইদিকে সেট করে দিলাম আমরা জানালা দিয়ে, আচ্ছা, যে ওইখানে জানালা দিয়ে সেট করলাম যে ওই বাড়িতে যদি আমরা কেউ যদি ঘুমায় যায় যেন রেকর্ড হয়ে থাকে। তো হঠাৎ করে ক্যামেরার মধ্যে যে অপর পাশ থেকে ফ্ল্যাশ আসলে যদি মানে কেউ যদি ফ্ল্যাশ মারে তাহলে মোবাইলের স্ক্রিনটা একদম সাদা হয়ে যাবে, ক্যামেরার মধ্যে দেখা যাবে, তো ওরকম একটা ফ্ল্যাশ দিল। তো আমরা প্রায় হচ্ছে 3 জন আর ওরা হচ্ছে 2 জন, মোট 5 জন ওই রুমে ছিলাম। তো 5 জনের মধ্যে আমরা 5 জনই খেয়াল করলাম ওটা। তো 5 জন খেয়াল করার পর আমরা তাৎক্ষণিক ওই মোবাইলের দিকে তাকালাম এবং সাথে সাথে ওই পাশের যেই ওই পাশের বিল্ডিং ওই বিল্ডিং এর জানালার দিকে তাকালাম। তো জানালার দিকে তাকানোর সাথে সাথে দেখলাম যে খুব ছায়ার মতন কোনো কিছু যে এক পাশ থেকে আরেক পাশে চলে গেল, যে জানলাটার এক পাশ সেই এক পাশ থেকে আরেক পাশে চলে গেল। তো মোটামুটি আমরা সবাই এটা দেখলাম। তো দেখার পর তো সবাই তো মোটামুটি চুপচাপ একদম, মানে সবাই সবার দিকে তাকাচ্ছে। তো আমরা কি করলাম, ক্যামেরাটা অফ করে আবার ভিডিওটা দেখলাম আসলে কি আমরা যা দেখতেছি ক্যামেরার মধ্যে কি সেটা ভিডিও করা নাকি। তো যখন ক্যামেরার মধ্যে আমরা দেখতে যাচ্ছি দেখলাম যে আমাদের ক্যামেরার মধ্যে কোনো ফুটেজই নাই। যে অ্যাকচুয়ালি যখন আমরা মোবাইলে রেকর্ড করতেছি তখন দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু মোবাইলে রেকর্ড হচ্ছে, আচ্ছা, বাট যখন আমরা চেক করতে যাচ্ছি ভিডিওটি স্টপ করলাম, যখন চেক করতে যাব তখন দেখি সেখানে কোনো ভিডিও নাই। ও মাই গড। মানে এটা দেখার পর আসলে আমরা সবাই খুবই ভয় পেয়ে যাই। তো এই দিকে ঘটনাটা যদি শেষ হতো মনে হয় ভালো হতো, বাট তারপরেও ঘটনাটা অনেক দূর যায়। তো তখন প্রায় হচ্ছে এই কাহিনী হতে হতে রাত 3টার মতন বাজে। তো 3টার দিকে আমরা যে যার রুমে হচ্ছে চলে যাই, যে এই ঘটনা ঘটার পর আর কেউ বলতেছে যে না না আমরা এখানে থাকবো না, আমরা যার যার রুমে চলে যাই। তো আমি আর ফয়সাল যে এই 2 জন বললাম যে না ঠিক আছে তোমরা তোমাদের রুমে যাও, আমরা এখানে থাকি, দেখি কি হয়। তো 2 জন হচ্ছে রাতের বেলা এই ঘটনার পর আসলে আর ঘুমাবো যে সেরকম কোনো প্ল্যান ছিল না। আমরা 2 জন সোফার মধ্যে বসে আছি এবং চোখ হচ্ছে আমাদের ওই বাড়ির জানালা এবং হচ্ছে ছাদের উপরে। তো এরপর যে কোনো কিছু হবে আর ওইভাবে করে আমরা বুঝতে পারিনি। কিন্তু প্রায় 3:45 বা 3:30 বা 3:45 দিকে, মানে তার কিছুক্ষণ পরে আর কি, আস্তে 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 দেখলাম কি ছাদের উপরে সাদা কোনো কিছু, মানে ট্রান্সপারেন্ট থেকে হচ্ছে আস্তে আস্তে যদি জিনিসটা ঘনত্বটা যদি একটু মানে বেড়ে যায় বা আস্তে আস্তে কোনো কিছু শেপ নিতে থাকে, সেরকম কোনো কিছু হচ্ছে ছাদের উপরে দেখা যাচ্ছে, যে কেউ দাঁড়ায় আছে এবং আস্তে আস্তে হচ্ছে তার শেপটা বোঝা যাচ্ছে এবং শেপটা হচ্ছে একটা
মেয়ে যদি সাদা কাপড় পরে থাকে এবং তার চুলগুলো যদি অনেক বড় থাকে তাহলে যেরকম দেখা যাবে সেরকম দেখা যাচ্ছে। তো সেইটা দেখার পর ফয়সাল হচ্ছে আমাকে ডাকতেছে যে দোস্ত দেখ, মানে আমি যেটা দেখতেছি তুইও কি ওইটা দেখতেছিস কিনা। আমি বলি হ্যাঁ আমি ওইটাই দেখতেছি। এবং মেয়েটা হচ্ছে জাস্ট যে বিল্ডিং এর যে রেলিংটা মানে একেবারে সাইডে, সেই সাইডে এসে তার যে তার চুলগুলা হচ্ছে এইভাবে করে নিচে ফেলে দিল। এবং চুলগুলা উদয় ভাই মানে এত বড় যে ছাদে হচ্ছে ছাদটা, আর ওটা হচ্ছে মানে 4 তলা বিল্ডিং, আর ওই ঘটনাটা ঘটে হচ্ছে 3 তলায় যে রুমের। তো ওই ছাদ থেকে যখন চুলগুলা ছেড়ে দেয় সেই চুলগুলা আস্তে আস্তে বেয়ে বেয়ে হচ্ছে সেই 3 তলার ঘরের মধ্যে হচ্ছে চলে যায়। আচ্ছা। এবং মানে এইভাবে করে বোঝা যাচ্ছে যে মানে তার যে চুলগুলো হচ্ছে একদম ভিজা চুল, তো সেইগুলা হচ্ছে সেই রুমের মধ্যে চলে যায়। তো এইগুলা দেখার পর আর আমরা হচ্ছে ওই জায়গায় থাকতে পারি নাই। আমরা মানে একেবারে সবকিছু জানলা বন্ধ করে তারপর হচ্ছে ওই দিক থেকে আর কি আমরা চলে আসি। তো এরপর আমরা আসলে ওই কেয়ারটেকার যে ছিল ওই বাসার, তো ওই বাসার কেয়ারটেকারের সাথে কথা বলি, যে তাকে জিজ্ঞেস করি যে আসলে মানে এই জায়গায় এইরকম ঘটনা যে ঘটছে এগুলা কি আগেও কোনো কিছু হয়েছে নাকি। তো তখন কেয়ারটেকার বলে যে হ্যাঁ এখানে আগেও একটা ঝামেলা হয়েছিল। তো এখানে যারাই থাকতো তারাই মেইনলি 2 মাস 3 মাস বা 4 মাস পর পর এখান থেকে চলে যায়, বা ওই ফ্ল্যাটটাতে কেউ থাকতে পারে না। আস্তে আস্তে করে ওই ফ্ল্যাট থেকে হচ্ছে দেখা যায় যে ওই ফ্লোরেই কেউ থাকতে পারতেছে না। এবং সেখানে একটা মেয়ে হচ্ছে সুইসাইড করে, যে আমরা জানতে পারি যে একটা মেয়ে যখন ওই ফ্ল্যাটটাতে সুইসাইড করে এবং তার মুখের ভিতর হচ্ছে অনেক চুল পাওয়া যায়, যে সে তাকে যখন পোস্টমর্টম করা হয় তো তার মুখের মধ্যে হচ্ছে অনেক চুল পাওয়া যায় এবং তার শরীর হচ্ছে পুরো একটা ভিজা ছিল। তো কেয়ারটেকার হচ্ছে এটা বলে। তো তারপর আমরা ওই দিক থেকে আমাদের কাজটা শেষ করে আসলে 2 দিন বা 3 দিন পর আমরা ওইখান থেকে আবার ফেরত চলে আসি। তো এটাই ছিল আমার ফার্স্ট ঘটনা। অত্যন্ত ভয়ঙ্কর এক অভিজ্ঞতা শুনছিলাম রিফাতের কাছে। রিফাতের কাছ থেকে আমরা আরেকটা ছোট একটা ঘটনা শুনবো। সো রিফাত, তোমার কাছ থেকে শেষ ঘটনাটা শুনি আমরা। জি উদয় ভাই, আমি এখন যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে গাজীপুরের একটা স্কুলের ঘটনা। আচ্ছা। তো এই স্কুলটা এখন পরিত্যক্ত। ওখানে মানে এক সময় হচ্ছে ক্লাস হতো, বাট এখন ওখানে ক্লাস হয় না। ওকে। তো এটাও প্রায় হচ্ছে 8 বছর বা 9 বছর আগের ঘটনা। তো আমার ম্যাক্সিমাম ঘটনা ওই টাইমে, বিকজ হচ্ছে আমরা তখন অনেক ঘুরতাম, তো এই কারণে আসলে ওই টাইমটাতে আমার খুব মানে সব এক্সপিরিয়েন্স করার সুযোগ হয়। তো আমরা হচ্ছে একটা কাজের সুবাদে গাজীপুরে যাই একটা এজেন্সির ভিডিও করতে। ওদের একটা ভিডিওগ্রাফির কাজ ছিল। তো ওখানে আমরা পৌঁছায় কাজ করতে করতে প্রায় হচ্ছে সন্ধ্যা হয়ে যায়, মাগরিবের আজান দিয়ে দেয়। তো এরপরে আমাদের যেই ভিডিও ইউনিটের যারা যারা ছিল তারা যার যার মতন হোটেলে চলে যায়। এবং আমরা যেই হচ্ছে মানে যেই জায়গায় ভিডিওটা করি তার পাশেই, মানে তখন একটা গরমকাল ছিল, মানে গ্রীষ্মকাল ছিল, তো প্রচন্ড গরম। তো আমরা বলি কি ঠিক আছে, আমরা যেহেতু কাজটা শেষ করলাম আমরা একটু পরে হোটেলে যাই। আমরা যে জায়গায় কাজ শেষ করলাম তার পাশেই হচ্ছে একটা স্কুল ছিল, এবং আমাদের যেই ভিডিও ইউনিটের কিছু মানে লোকাল যারা ছিল তারা বললো যে আসলে এই জায়গায় থাকাটা বেশি একটা ভালো হবে না, কারণ এই জায়গায় অনেকদিন ধরে স্কুলটা হচ্ছে পরিত্যক্ত। তা আমরা বলি না না এরকম কোনো কিছু হবে না, আমরা এই যে মাঠের মধ্যে কতক্ষণ থাকার পর একটু ভিতরে ঘুরে টুরে আমরা পরে দরকার পড়লে হোটেলে যে লাঞ্চ করব বা ডিনার করব। তো যেই কথা সেই কাজ, আমরা 3 জন হচ্ছে সেখানে থাকি, যে আমি, আমাদের ভিডিও ইউনিটের একজন, ওর নাম হচ্ছে সাকিব, আর হচ্ছে যে লোকাল ছিল। তো এমনি বহুত কাহিনী শোনা যায় ওই স্কুলটা নিয়ে। মাঝে মধ্যে হচ্ছে স্কুলের দূর থেকে শোনা যায় যে ঘন্টা বাজে রাত্রেবেলা।
তারপর ওই স্কুলে মাঝে মধ্যে যে ছুটি হওয়ার পর যে মানে সবাই একসাথে চিল্লান দিয়ে যে দৌড় দিয়ে হয়তো স্কুলটা শেষ হলে যে উচ্ছ্বাস, ওরকম ওই উচ্ছ্বাসটা শোনা যায় রাতের বেলা। তো এইগুলা সবার মুখে শোনা কথা। তো আমরা ওরকম করে প্রায় হচ্ছে 7টা বা 7:30 বাজে। তো তখন আমরা ওই মাঠের মধ্যে 3 জনই বসে বসে গল্প করতে থাকি। তো গল্প করতে করতে প্রায় 9টা 9:30 বেজে যায়। তো ওই অবস্থার মধ্যে আমরা আসলে গল্প করতে করতে এত যে সময় হয়ে যাবে আমরা চিন্তা করতে পারিনি। তো পরে সবাই বললো যে আচ্ছা ঠিক আছে, যেহেতু এরকম সময় হয়ে গেছে আর হোটেলেও যেতে এখন অনেক দেরি হবে, ঠিক আছে আমরা গল্প করতে করতে হচ্ছে মোটামুটি আজকে এই জায়গায় থাকি। তো আমাদের কাছে খাবার টাবার ছিল, রাতের বেলা হচ্ছে কিছু খাবার রেখে দিয়েছিলাম। তো ওই খাবার টাবার খেয়ে আমরা হচ্ছে ওই স্কুলের ভিতরে আমরা চলে যাই, এবং স্কুলটা হচ্ছে 3 তলা ছিল। তো 3 তলা আমরা ঘোরাফেরা করতে থাকি ভিতরে। তো মোটামুটি এরকম রাত্রেবেলা হচ্ছে সবকিছু একেবারে খাবার দাবার খেয়ে রাতের বেলা প্রায় হচ্ছে গল্প করতে করতে 1:30টার মতন বেজে যায়, এবং আমাদেরকে সবাই ফোন দিচ্ছে যে কোথায় তোমরা। আমি বললাম যে না, আমরা জায়গা মতন আছি ওই জায়গায়, তো আমরা আজকে ফিরবো না। তো ওরা চিন্তা করতে থাকে। আমাদের জোরাজোরির কারণে ওরা বললো যে ঠিক আছে তাহলে আর দরকার নেই, তোমরা এখানে থাকো, বাট সেফ থেকো। তো আমরা কি করলাম, ওই স্কুলের ভিতরে গেলাম, যে দেখলাম যে কোনো জায়গায় কোনো ফ্লোরে কোনো টেবিল কোনো কিছু নাই, শুধু একটা আলমারি আছে। তো আলমারি আমরা হচ্ছে একটু ট্রাই করলাম যে জোরে জোরে টান দেওয়া, যে আলমারিটা খুলে কিনা। তো আলমারিটা না আর খুলে না। তো আলমারি যেহেতু খুলতেছে না, আমরা বললাম ঠিক আছে তাহলে একটা কাজ করে আমরা অন্য রুমে যে ওই জায়গায় বসে বসে কথা বলতে থাকি বা গল্প করতে থাকি। তো আমরা যখন ওইখানে গল্প করতেছি তখন না আমাদের মানে চোখ হালকা করে দরজার দিকে গেল, এবং দরজার দিকে যাওয়ার পর আমার মনে হচ্ছে কি ওইখানে কেউ আমাদেরকে ফলো করতেছে, যে ছোট ছোট হয়তোবা মানে বাচ্চার মতন কোনো কেউ আমাদেরকে ফলো করছে। তো সাথে সাথে হচ্ছে আমি দৌড় দিয়ে ওই দরজার সামনে যাই, যে দেখি যে বাইরে কেউ নাই, এবং আমার কানের মধ্যে আস্তে আস্তে শোনা যাচ্ছে যে স্কুলের ঘন্টা যেরকম ছুটির ঘন্টা বাজলে যেরকম হচ্ছে টিং 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 শব্দ হয়, ওরকম শব্দ হচ্ছে। তো এরকম শব্দ যখন হচ্ছে আমি সবাইকে বলতেছি তোমরা কি শুনতে পাচ্ছ এই শব্দ? ওরা বলতেছে যে হ্যাঁ আমরাও তো শুনতে পাচ্ছি, কিন্তু মানে এইরকম অবস্থায় এরকম জায়গায় তো এই শব্দ হওয়ার কথা না। এবং আমরা হচ্ছে 3 তলায়, এবং শব্দটা যে নিচ থেকে আসতেছে সেটা বোঝা যাচ্ছে। তো আমরা নিচে গেলাম, নিচে যাওয়ার পর নিচে যখন যাই, নিচে যাওয়ার পর মনে হচ্ছে যে শব্দটা উপর থেকে আসতেছে। তো তখন আবার সবাই মিলে হচ্ছে উপরে গেলাম। তো উপরে যাওয়ার পর এখন আমরা সিদ্ধান্ত নিলাম যে আচ্ছা ঠিক আছে, যেহেতু আমরা 3 জন একসাথে থাকতেছি, একবার নিচে থেকে শব্দ আসতেছে, একবার উপর থেকে শব্দ আসতেছে, তো আমরা হচ্ছে 3 জন তিন ফ্লোরে চলে যাই। একজন নিচতলায় থাকবে, একজন দোতলায় থাকবে, একজন 3 তলায় থাকবে। বাট আমরা হচ্ছে অলওয়েজ হচ্ছে আমাদের মোবাইলটা অন রাখবো, যদি কোনো কিছু হয় কেউ যেন ফোন করে সাথে সাথে পেয়ে যায়। তো ও করলো কি, মানে আমাদের 2 জন যারা ছিল তারা একজন নিচতলায় গেল, একজন দোতলায়, আর আমি 3 তলায়। তো এরকম একজন বলতেছে যে না উপর থেকে শব্দ আসতেছে, আরেকজন বলতেছে যে নিচতলা থেকে শব্দ আসতেছে, আর আমি তো 3 তলায় দাঁড়াইছি, আমার মনে হচ্ছে নিচ থেকে শব্দ। তো এর মধ্যে সাকিব যে ছেলেটা, ও হচ্ছে দোতলা থেকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে রিফাত ভাই আপনি তাড়াতাড়ি চলে আসেন। আমি জাস্ট 1 সেকেন্ডও দেরি করি নাই, আমি ওই দিক থেকে চলে গেলাম হচ্ছে দোতলায়। দোতলায় যাওয়ার পর দেখি যে আমরা যেই রুমটাতে দেখলাম যে একটা যে আলমারিটা আমরা খুলতে পারতেছিলাম না, সেই আলমারিটা একটা পার্ট খোলা, এবং সেই পার্ট হচ্ছে নড়তেছে, এবং সেই আলমারির বাইরে থেকে ভিজা পায়ে কেউ যদি হেঁটে হেঁটে ওই আলমারি পর্যন্ত যায়, তাহলে যেরকম হচ্ছে ফুটস্টেপ থাকবে, ওই আলমারি পর্যন্ত হচ্ছে ওই ফুটস্টেপ। এবং আমরা এই জিনিসটা দেখার পরে আর
মানে আমরা যে যাওয়ার পর যে আলমারিটা খুলতে পারতেছে না, বাট তখন হচ্ছে আলমারিটা এরকম ভাবে অটোমেটিক খোলা। তো এটা দেখে আসলে আমাদের মধ্যে আরেকজন যে ছিল আর কি খুব ভয় পেয়ে যায় এবং বলতেছিল যে না, আমি তো আগেই বলছিলাম যে এই জায়গায় কোনো ঝামেলা আছে, তো এই জায়গায় থাকাটা উচিত হবে না। তো আসলে তার কথা শুনেই আর কি আমরা ওই দিক থেকে আসলে তিনজনই পরে চলে আসি। তো এইরকম ঘটনা যে ঘটবে এটা আসলে আমরা এক্সপেক্টই করি নাই, এবং আমরা যখন চলে আসি তো আসার পর এই ঘটনাটা আর কাউকে বলি নাই যে এরকম আমাদের সাথে ঘটেছে। তো এটাই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ রিফাত, এই প্রথমবার আমাদের সাথে ঘটনাটা শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য, এবং নিশ্চয়ই ভবিষ্যতেও তোমার কাছে যে সমস্ত ঘটনাগুলো আছে আমরা কোনো কোনো পর্বে সেগুলো শুনবো ইনশাল্লাহ। ওকে, খুব ভালো থেকো, নিরাপদে থেকো ভাই। ধন্যবাদ। কথা ছিল আমাদের আজকে শেষ অতিথি রিফাতের সাথে। রিফাত